হ্যালো, হ্যাঁ ওয়েলকাম রিয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছি, রাইট? ফাইন। তো সবাই যখন যুক্ত হবে আমরা ক্লাস শুরু করতে পারবো, সবাই তো যুক্ত হয়ে যাবো আমরা ইন বিটুইন। তো অনেক দিন পর, দীর্ঘ দিবস রজনী পরে আমরা তিনটা ক্লাস করেছিলাম, তাই না? আমরা তিনটা ক্লাস করেছিলাম এবং আজকে আমরা ভেক্টর ভেক্টরের 4 নাম্বার লেকচারে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। এই যে দেখো, ভেক্টরের আজকে 4 নাম্বার লেকচার। তো তোমরা সবাই যখন সবাই বলতে সেন্স অফ, যেহেতু অনেকদিন পরে ক্লাসটা আবার শুরু হয়েছে, তো তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা, সবাই যুক্ত হবা এবং আমরা ক্লাসটা আবার শুরু করবো। একই সঙ্গে আমাদের আসলে দুটো অধ্যায় চলছিল, তাই না? একটা হচ্ছে ডিনামিক্স প্লেলিস্ট এবং আরেকটা হচ্ছে ভেক্টর। ফাইন। সো আমরা ভেক্টরের একটা ইম্পর্টেন্ট, একটা উল্লেখযোগ্য পার্ট অলরেডি পড়ে গেছে। ভাইয়া চলে আসছি, ভেরি গুড। তানভীর আহমেদ চলে আসছো। এই যে তোমরা এভাবে করেই চলে আসবা, তাই না? এভাবে করেই চলে আসবা। সো এই যে এখন সবাই যখন যুক্ত হবা তখন হচ্ছে গিয়ে আমরা ক্লাসটাকে আস্তে আস্তে আগায় নিব। ফুটবল ওয়ার্ল্ড কাপের স্ট্রম, ঝড় ঝড় উঠছিল, ফুটবল ওয়ার্ল্ড কাপের ঝড়। সেই ঝড়ের ভিতরে আমরা উড়ে গেছিলাম সবাই, তাই না? সো এখন হচ্ছে গিয়ে আবার ক্লাস শুরু হয়। ফার্স্ট নীল আকাশ চলে আসে। ফার্স্ট কোথায় ছিলেন ভাইয়া? একটু অসুস্থ ছিলাম। তানভীর আহমেদ, অসুস্থ ছিলাম। অসুস্থ। সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, তাই না? সো অসুস্থ ছিলাম, টেস্ট করাইলাম এবং ডক্টর আমাকে বলছে আমার ওজন বেড়ে গেছে। তো আমার ওজন কমাইতে হবে। তো এখন তো আমাদের রেগুলার ক্লাস নিতে হবে। রেগুলার ক্লাস নিলে হয়তো বা আমার ওজন কমবে। ঠিক আছে? আচ্ছা, ফাইন। হ্যাঁ, এই তো এইচএসসি 28 ব্যাচ। সো জাকির আহমেদ। সো এসএসসি 26, এইচএসসি 28। সো এখন তোমরা ক্লাসে চলে আসো, তাই না? তোমরা ক্লাসে চলে আসলে আমরা ক্লাস শুরু করব। মনে আছে কি? মনে আছে কি বন্ধু? মনে আছে কি ভাইয়া, কলেজের অ্যাডমিশন গ্রুপে আপনি কোন ক্লাস নেবেন? ভাইবা নিব, ভাইবা মক ভাইবা নিব। আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব। নটরডেম কলেজের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়া ভাইবা। আমি ভাইবার উপর একটা স্পেশাল নিব, কি বলে, একটা স্পেশাল হচ্ছে সেশন নিব। ওকে, ভাইবাটা খুব ইম্পর্টেন্ট। আমার মিস করলাম ভাইয়া, এই যে আমি চলে আসি। আমার মিস করার কোনো সময় নেই, আমি চলে আসি। ভাইয়া আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আর্জেন্টিনা, 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 আর্জেন্টিনা সাপোর্টার। এবার যেমনি করে রিগ ফুটবল হইতেছে, এবার ফিফা তোমাকে যেমনি সামনে পারে আর্জেন্টিনাতে ওয়ার্ল্ড কাপ দিয়েই ছাড়বে, তাই না? এরকম একটা অবস্থা। ভাই, ভাইয়া আমারও ওজন বেড়ে গেছে। শিপু বলছো? হ্যাঁ, ওজন কমাইতে হবে। এই যে এসএসসির পরের এই সময়টাতে ওজন কমানোর একটা মিশনে তোমরা নেমে যেতে পারো। আমি নেমেছিলাম এসএসসি পরীক্ষার পরে। আমি হচ্ছে গিয়া কিটোজেনিক ডায়েটে চলে গেছিলাম। তো শশা খাইতাম সারাদিন আর দৌড়াইতাম। ওজন কমানোর একটা মিশনে নামছিলাম, তাই না? ওজন টোজন কমায় রাখা ভালো, তাই না? ওকে, ওকে। নীলাকাশ বলছো ভাইয়া আপনারা পোস্ট গ্রাজুয়েশনে কোনো ক্লাস করানোর কথা বলছো। এটা অনেক কিছু বলছো, এটা আসলে খুব ভালো একটা অফার। কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে ছেলেপান পড়ালেখাটা এরকম না যে কেউ পড়াবে আর কেউ পড়ে নিবে। পোস্ট গ্রাজুয়েশনে অনেক কিছু জিনিসপত্র যেগুলো আসলে পড়ায় দেওয়া আর পড়ায় নেওয়ার মধ্যে থাকে না। ওকে ফাইন, অনেক দিন পর দেখা। হ্যাঁ, অনেক দিন পরে দেখা। এখন সবাই চলে আসো। ভাইয়া আপনাকে ভাই বলবো নাকি স্যার বলবো? আমাকে ভাই বললে আমি বেশি খুশি হব। আমাকে ভাইয়া বললে আমি বেশি খুশি হব। স্যার বললে আমার কাছে কেন, এই স্যার কালচারটা না, জিনিসটা আসলে যায় না। এই স্যার, মহামান্য স্যার, এই যে মহামান্য স্যারের যে ব্যাপারটা, এই যে আমাদের যে এডটেকে ছায়া এডুকেশন যেটা, তাই না? তো এইখানে আসলে স্যারটার এগুলো কেমন যেন বেশি রিগোরাস শোনায়, তাই না? তোমরা স্যার আসলে একজন কলেজের শিক্ষক, যাকে তুমি স্যার বলতে পারো। বাট আমি 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 এই স্যার শব্দের সঙ্গে আসলে বেশি একটা কমফোর্টেবল ফিল করি না ভাইয়া। জুনিয়র তো ফুল সিলেবাস পড়তে বলে নর্থডাম কলেজে অ্যাডমিশনের জন্য। এটা এটা কি, এটা কি সম্ভব? না, ওটার দরকার নাই। তুমি হচ্ছে হ্যাঁ পড়তে পারলে পারো, কিন্তু ওইটা এখন আর কি পড়বো? তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলতো, এখন তুমি ফুল সিলেবাস পড়তে চাচ্ছ। যাই হোক, তো তুমি যেটা করবা সেটা হচ্ছে গিয়া তোমার যা সিলেবাস ছিল ওইটাই ভালো করে পড়বা। বিশ্বাস রেখো, তোমার ওই রিটেনের উপর ডিপেন্ডেন্সি আছে। নর্থডাম কলেজ প্রত্যেক বছরই বলবে আসলে কেমনে কি হয়, আলাদা আলাদা করে বলে। ওরা সার্কুলার দিলে কখন কোনটা বলবে সেটা নিয়াজ ভাই বলে দিলেই হবে না, কোনো ভাই বলতে পারবে না সেটা। সেটা সার্কুলারে নর্থডাম কলেজই বলবে যে এইবার কিভাবে করে অ্যাডমিশনটা তারা নিবে, তাই না? সো একটা মেরিট করা যায়, একটা রিটেন হবে এবং একটা ভাইবা হবে। ভাইবার প্রায়োরিটি খুবই বেশি। ভাইবাতে একটা স্টুডেন্টের সঙ্গে কথা বললেই বোঝা যায়, একজন স্টুডেন্টের সঙ্গে কথা বললেই বোঝা যায় যে তার মাইন্ডসেট কীরকম, সে কীরকম, পজিটিভ মাইন্ডসেট নাকি নেগেটিভ মাইন্ডসেট। তো তোমাকে পজিটিভ মাইন্ডসেটের হইতে হবে, তাই না? একটা তোমরা এই বয়সে সবাই পজিটিভ মাইন্ডসেটই থাকার কথা। যে মানুষের বয়স যখন বাড়ে না, আস্তে আস্তে মানুষজন সব নেগেটিভ হয়ে যায়, তাই না? কী জন্য অদ্ভুত কথাবার্তা বলে, বিশ্বাস করতে পারে না। এই যে দেখো এমবাপ্পে যখন মাঠে থাকে, ফ্রান্সের ইয়ং
তরুণ টিম যখন মাঠে থাকে, বল এদিক ওদিক দিয়ে থ্রু মারে, শট মারে, মানে অন্য লেভেলের একটা ফুটবল খেলা হয়, তাই না? আরে বুড়া দুরা প্লেয়ার যখন মাঠে থাকে তখন খালি দেখবে যে বার পোস্ট এই গোল হবে না, হ্যাঁ, নেগেটিভ থটস, রাইট? ফাইন, আচ্ছা, সো এটা হওয়া যাবে না, সো পজিটিভ থাকতে হবে, সবসময় পজিটিভ থাকবে লাইফে, কোনো কিছু হবে না এই চিন্তা কখনোই করবা না। আমি এরকম চিন্তা আসলে কখনোই করিনি আমার বয়স 25 হবার আগে। যখন আমি গ্রাজুয়েশন করতেছি তার মাঝামাঝি একটা সময় আমি ফিল করলাম আই এম গেটিং এইজড। তখন আমি ফিল করলাম মাঝে মাঝে আমার এরকম চিন্তা হয়, যদি এটা না হয় তাহলে আমার লাইফে কী হবে। কিন্তু এর আগে আমি কোনোদিন জানতামই না কোনো কিছু না হওয়া মানে কি বোঝায়। একটা জিনিস চেষ্টা করবো, সেটা হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, ফাইন। কামব্যাকটা কেমন লাগলো ভাইয়া? 2-1 সেরা, সেরা কামব্যাক, সেরা হয়েছে, হ্যাঁ, অস্থির কামব্যাক হয়েছে, জাপানের সঙ্গে খেলা হয়েছে, সেরা কামব্যাক হয়েছে, করা হয়েছে একদম। আমি চাইছি ব্রাজিল জিতুক, ফিফাও চাইছে ব্রাজিল জিতুক, কজ বেশি ভিউ আসবে, মজা হবে। ব্রাজিল হেরে গেলে হইলো এটা। জাপান ভালো টিম ছিল ওই দিনকে, আলতু ফালতু খেলছে, একদম যাচ্ছে তাই খেলছে ভাই। ফার্স্ট হাফে একরকম খেলছে, সেকেন্ড হাফে দিয়ে জাপান হারাই গেছে, এরকমই হচ্ছে। ব্রাজিল ভালো খেলছে, ব্রাজিল ভালো খেলছে। আমি 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 আর্জেন্টিনার সাপোর্টার, আই এম নট টক্সিক। আমি এটা বলতে পারতাম যে আর্জেন্টিনার সাপোর্টাররা টক্সিক হয় না, এটা আমি বলতে চাই না। ওই সিজনড ফ্যান আমি না, যে আছে না যে টিমের নামই জেনে দুইটা, আর্জেন্টিনা আর ব্রাজিল, আর প্লেয়ার চিনে দুজন রে, একজন মেসি আর একজন নেইমার, আর কাউরে চিনে না, কোন সিজন কি কোনো কিছু জানে না, মানে খালি ভুল ভাল বকবে। ওয়ার্ল্ড কাপ আসলেই ফিফা যে দুইটা ম্যাচ দেখবে, তা আবার ঘুম দিয়ে উঠে উঠে দেখবে, আর বলবে যে এই সেই হানতানা আর্জেন্টিনা জিতবে ব্রাজিল জিতবে, ওইটা আমি বলতে চাই না। জাপান ভালো টিম ছিল, ওই দিনকে পারফরমেন্স ভালো হয় নাই। তো অনেক কিছুই হবে, এই ওয়ার্ল্ড কাপে কোনো টিমই ছোট টিম না। আবার মাঝে মধ্যে মনে হয় কিছু কিছু ম্যাচ মনে হয় রিগড, যেমন পর্তুগাল আর কলম্বিয়ার খেলায় আমি আগে থেকে জানতাম যে কলম্বিয়া টাফ চ্যালেঞ্জ, এটা ফিজিক্যাল টিম। সো পর্তুগাল কিছু করতে পারবে না, ইউরোপিয়ান টিম এবারে কোনো ল্যাটিন টিমের সামনে দাঁড়াইতে পারবে না, এবং আফ্রিকান টিমগুলোর সামনেও দাঁড়ানো খুবই টাফ। সো একটা গোল দিল কলম্বিয়া, গোলটা দিয়ে দিল অফসাইড, অফসাইডে যে দিছে পায়ের টো বা আঙ্গুল, বুড়ো আঙ্গুল নাকি অফসাইডে চলে গেছে, আবার ওই লাইনটা টানছে বাঁকা। তো বহুত কিছু হইতেছে, পর্তুগালে বাঁচাই দিচ্ছে, তাই না, রোনাল্ডোরে বাঁচাই দিচ্ছে, যাই হোক, ফাইন, ওকে, এক্স্যাক্টলি। রদ্দুর ক্যানভাস বলছো ভাইয়া 23-24 সালে তো শর্ট সিলেবাসে এসএসসি পরীক্ষা হয়েছিল, আর তাদের তো নর্থডাম শর্ট সিলেবাসে পরীক্ষা নিয়েছিল, নর্থডাম তাই নিবে, তোমার যা সিলেবাস তার বাইরে নর্থডাম যাবে না। নর্থডাম কলেজ খুবই নিয়ম শৃঙ্খলা মেনে চলা একটি কলেজ, খুবই নিয়ম শৃঙ্খলা মেনে চলা একটি কলেজ। তোমার ভুল হইতে পারে, কিন্তু নর্থডাম কলেজ তাদের নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন ভাঙে না কখনোই। তো ওই জায়গা থেকে আমি তোমাকে এটা বলতে পারি, তোমাদের যদি শর্ট সিলেবাস হয়ে থাকে, নর্থডাম কলেজ শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করবে, এটা তুমি চিন্তা করো না, সে ওখান থেকেই কোশ্চেন করবে। এখানে মহাজ্ঞান ফলানোর কোনো জায়গা নাই, যে কেউ একজন আইসা তোমাদেরকে বলে দিল না শর্ট সিলেবাসের বাইরেও পড়তে হবে। এসব জ্ঞান আমরা কেউই না ফলাই, এটা কোনো মানে নেই, ঠিক আছে? আর 19 দিন, হ্যাঁ আর 19 দিন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই। ওকে বোনেরা, খেলা নিয়ে এত বড়াই করিও না। আবার আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, না এটা ঠিকই ঠিকই বলছো, তাই না? এত খেলা নিয়ে বড়াই টড়াই করার দরকার নাই। আমরা বড়াই করে, তো আমরা বড়াই টড়াই না করি, আসো আমরা ক্লাসে চলে আসি, এই এবার পড়ালেখা দিয়ে চলে আসো, তাই না? মজাই লাগে, পোলাপান, বাচ্চা কাচ্চা পোলাপান, এই যে ম্যাট্রিক পরীক্ষা দিছো, দিয়ে হচ্ছে কি রেজাল্ট টেজাল্ট দেয় না, আসো তো জীবনের একটা কি বলে গোল্ডেন পিরিয়ডে, ওয়ার্ল্ড কাপ টোয়ার্ল্ড কাপ দেখতেছো, মাস্তির মধ্যে আসো, এরপরে মনে করো যে খুব মজা, কিছু বললেই মন খারাপ করো। তো এখন খুব আনন্দ, তোমাদের দেখলেই হিংসা লাগে, ঈর্ষা লাগে, এত আনন্দ, জীবনের এই আনন্দের সময়টা পাড়ি দিয়ে আসছি, চাইলেও পাবো না। তো আনন্দ করো, চিল করো, এবার আসো একটু পড়ালেখা করো, তাই না? পড়ালেখার কথা বললেই বলাবান দেখবা যে ক্লাস ক্লাস হাইরে টাইরে চলে যাবে। আচ্ছা এবার আসো, ওকে, আচ্ছা, তো এবার ক্লাসে আসো। তো আমরা ভেক্টর, ভেক্টর এর 4 নাম্বার ক্লাস করবো, এবং তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে, তাই না? ডেফিনেটলি সবারই মনে আছে যে আমরা নদী নৌকার টপিকগুলো পড়ে ফেলছিলাম, নদী নৌকার টপিকগুলো আমরা পড়ে ফেলছিলাম। সো আজকে আমরা ভেক্টর যোগ পড়েছি, এবং নদীতে নৌকা চলা পড়েছি, ভেক্টর বিভাজন পড়েছি, এবং আমরা লাস্ট টপিকটা পড়ছিলাম হচ্ছে লন রোলার, ঠেলা অপেক্ষা টানা সহজ কেন, তার ব্যাখ্যা। আজকে ওই টপিকগুলোর ভিতরে আরও কিছু টপিক আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ভেক্টর সামেশনকে বিভিন্ন স্পেশাল কেসে দেখব, আমরা ভেক্টর সামেশনের বিভিন্ন স্পেশাল কেস দেখব, তাই না? এবং ভেক্টর সামেশনের আমরা বিভিন্ন রকম স্পেশাল কেসেসগুলা দেখব। তাহলে এবার আসো, আমরা দেখেছিলাম ভেক্টরের সামান্তরিক যোগে, আমরা ভেক্টরের সামান্তরিক যোগে এভাবে দেখেছিলাম যে যদি একটা সামান্তরিকের
দুইটা সন্নিহিত বাহুতে দুইটা ভেক্টর কাজ করে, লেটস সে এটা একটা ভেক্টর পি ভেক্টর, এটা একটা ভেক্টর কিউ ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে গিয়ে আলফা, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে গিয়ে আলফা, তখন আমরা জানি যে এদের লব্ধি, এদের কর্ণ এই সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করবে, এদের লব্ধি কাজ করবে সামান্তরিকের কর্ণ বরাবর, লব্ধি কাজ করবে সামান্তরিকের কর্ণ বরাবর, আর হবে এদের লব্ধি। ওকে ফাইন। তো আমরা এটা জানি যে যে আর আর ইকুয়ালস টু হবে রুট ওভার আর ইকুয়ালস টু হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এই সূত্র আমরা দেখেছিলাম এবং আমরা এটা জানতাম যেটা হচ্ছে এদের মধ্যবর্তী, এই আলফা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ আর পি কিউ এদের মান, এবং এখান থেকে আমরা বের করতে পারতাম যে এদের লব্ধির মান কত হবে, গেল এটা একটা। এবং আমরা লব্ধির দিকও জানতাম, লব্ধির দিক যদি আমরা পি এর সঙ্গে বের করি তাহলে আমরা জানি যে ট্যান থিটা, যার সঙ্গে কোণ বের করব সে এখানে একা থাকবে পি, আর উপরে থাকবে কিউ সাইন আলফা, আর নিচে এখানে থাকবে কিউ কজ আলফা। এই সূত্র আমরা প্রথম ক্লাসে দেখছিলাম। সো এখন এই সূত্রটাই বিভিন্ন রকম স্পেশাল কেসে ইউজ করা লাগে, মানে এটা আমরা সব কেসে সাধারণ সূত্র, এটা হচ্ছে সাধারণ সূত্র, তাই না? এটাকে আমি বলতে পারবো সাধারণ সূত্র, যে কোনো কোণে থাকলে এটা ইউজ করা যায়, এটাকে আমরা বলতে পারবো সাধারণ সূত্র, সাধারণ 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 সূত্র, তাই না? সাধারণ সূত্র, সাধারণ সূত্র, এটা হচ্ছে গিয়া সাধারণ সূত্র, সাধারণ সূত্র। ওকে ফাইন। এবার আসো অসাধারণ সূত্র কি? অসাধারণ সূত্র হচ্ছে এটা কতগুলো বিশেষ কেস আছে, তাই না? বিভিন্ন রকম কেস হইতে পারে, বিভিন্ন রকম কেস হইতে পারে। এই যে রিভাইজ করে দিচ্ছি, স্নিগ্ধ পুষ্প বলছে ভাই একটু রিভাইজ করে দেবে, আমি তো জানি সেগুলোই তো আমি করে দিচ্ছি, আমি তো জানি সবসময় তোমাদেরকে রিভাইজ করার জন্য নিয়ে আসবে বুঝতেই। ওকে ফাইন। তো এবার আসো সো আমরা সর্বোচ্চ লব্ধি কখন পাবো, বা আমরা বলতে পারি যদি মধ্যবর্তী কোণ শূন্য হয়, যদি মধ্যবর্তী কোণ মানে আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়, ওকে, তখন আমরা জানি লব্ধির মান সর্বোচ্চ পাবো। মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হয় তখন লব্ধির মান সবসময় ম্যাক্সিমাম হয়। তো সেটা যে হয় সেটা আমরা দেখব। মধ্যবর্তী কোণ 0 হলে কি হতে পারে, তাই না? তো মধ্যবর্তী কোণ যদি 0 হয় সেই ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়ে যাবে, দেখো যে দুইটা ভেক্টর আছে, রাইট? তো একটা ভেক্টর হচ্ছে গিয়ে এই বরাবর, এই যে ভেক্টরটা এটাকে আমি বললাম পি ভেক্টর, আরও একটা ভেক্টর আছে সেটাও এই বরাবর, এই যে দেখো এই যে আরেকটা ভেক্টর, দুইটাই এই বরাবর, দেখো এটা হচ্ছে কিউ ভেক্টর। তো দেখতেই পাচ্ছ দুইটা ভেক্টর একই দিকে আছে, এই যে দুটো ভেক্টর আছে এই দুইটা ভেক্টর একই দিকে আছে, এই দুইটা ভেক্টর একই দিকে, এই যে পি যেদিকে আছে কিউও সেই দিকেই আছে, দুটো ভেক্টর একই দিকে। তো একই দিকে যদি হয় তার মানে কি এরকম না? ডেফিনেটলি তাই, যেটা মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, দেখো একই দিকে একই দিকে আছে। তো এদের মাঝে কোণ 0, তো মাঝে কোণ যদি 0 হয় তাহলে আমরা এখানে কত বসাবো? 0 বসাবো না, এইখানে 0 বসাবো, আলফার ভ্যালু 0, আলফার ভ্যালু 0 হলে cos 0 ইকুয়ালস টু 1। তাহলে খেয়াল করে দেখো আমাদের লব্ধিটা কি হয়, তখন আমাদের লব্ধিটা হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। একবার লিখলাম এই যে cos 0 ইকুয়ালস টু 1, তার মানে cos 0 ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে এখানে cos 0 ডিগ্রি মানে 1, ওইটা লিখলাম না। তাহলে এটা যদি না লিখি তাহলে এখানে আমি এটা লিখতে পারবো রুট ওভার, দেখো তো পি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইজ এবি, এটাকে এভাবে লেখা যাবে না? পি প্লাস কিউ হোল স্কোয়ার, দেখো এইটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলা যাচ্ছে। তাহলে এই রুট ওভার আর এই হোল স্কোয়ার কেটে যাবে, তাহলে এই লব্ধির মানটা হয়ে যাবে পি প্লাস কিউ, তাহলে দেখো এই যে লব্ধি আমরা পাইলাম, এই যে লব্ধি, সোজা জিনিস, তাও আমি সুন্দর করে সব কিছু তোমাদেরকে গুছাই দেবো যাতে করে সব ক্লাসগুলো করার পরে সব কিছু থাকে। একটা হচ্ছে যে এমনি বুঝে নিছে, আর তোমরা যেহেতু নতুন শুরু করছো তোমাদের জন্য সব কিছু আস্তে আস্তে করে বুঝাই নিয়ে আসতে হবে। ওকে ফাইন। এটা কোন সাবজেক্ট? সাদিদা আহমেদ বলছো, মাইরা সাদিদা আহমেদ, ও 27 ব্যাচ, এটা ভেক্টর। ওকে আচ্ছা ফাইন। তাহলে এবার দেখো যে এইখানে আমরা দেখতেছি যদি মাঝের কোণ 0 হয়,
যদি মাঝের কোণ 0 ডিগ্রি হয়, লব্ধি বের করা খুব সোজা। ওই দুইটার মান যোগ করে দিলেই হবে। একটার মান মনে করো 4, একটার মান 5, 4 আর 5 যোগ করলে 9 হয়ে যাবে। মানে বুঝতেছো, মাঝের কোণ 0 হলে লব্ধি বের করা একদম সহজ, যোগ করে দিতে হয়। এইটাই তো সর্বোচ্চ লব্ধি, নিশ্চয়ই বুঝতে পারতেছো। এইটাই হবে সর্বোচ্চ লব্ধি। দেখো দুইটারে জাস্ট যোগ করাই দিছি, মানে ওদের মান ডিরেক্ট যোগ হয়ে গেছে, তাই না? তার মানে বুঝতেছো এটাই সর্বোচ্চ মান হইতে পারে। ওকে, এটাকেই আমরা বলতেছি ভেক্টরের সর্বোচ্চ মান। তাহলে মনে রাখবা, দুইটা ভেক্টর যদি একই দিকে কোণ করে তাদের ফলাফল হবে এদের যোগফল, জাস্ট মানের যোগফলটাই আনসার, এবং এটাই সর্বোচ্চ মান। এখন বলতো লব্ধির দিক কোন দিক হবে? সেই দুইটাই একই দিকে কাজ করতেছে, দ্যাট মিনস এটার যে লব্ধি ভেক্টর, এটা লব্ধি ভেক্টরও একই দিকে কাজ করবে। এই লব্ধি ভেক্টর আর এটাও ওদের দিকেই কাজ করবে। তাহলে আর এর দিক হবে ভেক্টর দ্বয়ের দিকে। আর এর দিক হবে ভেক্টর দ্বয়ের দিকে, মানে যেই দিকে ওরা কাজ করতেছে ফলাফল ওই দিকে। এরা দুজন ডান দিকে কাজ করতেছে, তো লব্ধিও ডান দিকে কাজ করবে। সোজা জিনিসপত্র, এটাই আমি বুঝে গেছি, তাই না? তো এটা আমরা পারবো, এটাই হচ্ছে সর্বোচ্চ মান ভেক্টরের। এরপরে আসো, সর্বনিম্ন মান আমরা বের করতে চাই। যদি এরকম হয়, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, মানে পরস্পর বিপরীত। মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, মানে পরস্পর বিপরীত। দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করছে, এইদিকে কি ছিল? দুটি ভেক্টর একই দিকে কাজ করছে, এটাকে আমরা এইভাবে বলতে পারতাম, একই দিকে কাজ করছে, একই দিকে কার্যকর। আর এখানে হচ্ছে গিয়া ভেক্টর দ্বয় বিপরীত দিকে কার্যকর। এই যে ভেক্টর দুইটা, এরা বিপরীত দিকে। এইখানে কিন্তু ভেক্টরের আমরা মিনিমাম মান পাবো, তো কখন? ভেক্টর দ্বয় বিপরীতমুখী, বিপরীত দিকে কাজ করছে, বিপরীত দিকে কার্যকর। দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করছে, তখন আমরা মিনিমাম মান পাবো। সো এখানে কি ব্যাপারটা এরকম, লেটস সে এই দিক বরাবর একটা ভেক্টর আছে, হ্যাঁ, এই দিক বরাবর একটা ভেক্টর আছে, ধরে নিচ্ছি এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর। ওকে, ফাইন। এখন আরেকটা ভেক্টর আছে, যেই ভেক্টরটা ঠিক এর বিপরীত, মানে 180 ডিগ্রি কোণে কাজ করতেছে, মানে এটা এইদিকে কাজ করতেছে, এই যে এইদিকে, দেখো এইদিকে। তাহলে দেখতেছো এটা হচ্ছে বিপরীত, এই যে বিপরীত দিকে কাজ করছে। তাহলে বুঝতে পারছো এই দুইটা যে মাঝের কোণটা আলফা, এটা 180 ডিগ্রি, তাই না? মাঝের কোণটা 180 ডিগ্রি, তার মানে এরা পরস্পর বিপরীত দিকে কাজ করছে। তাহলে এরা যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, সেই ক্ষেত্রে একই রকম সূত্র আমরা এভাবে বসাইতে পারবো ভেক্টর লব্ধির। দেখো r ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস 180 ডিগ্রি। তো cos 180 মানে কত? -1। cos 180 মানে হচ্ছে গিয়ে -1। তাহলে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq। আমরা জানি cos 180 মানে -1। তাহলে এইটাকে লেখা যাবে p মাইনাস কিউ। এটাকে আমরা লিখতে পারবো p মাইনাস কিউ, এইটার হোল স্কয়ার, এইটার রুট ওভার। তাহলে দেখো রুট ওভার এবং বর্গ কেটে যাবে, এই স্কয়ার এবং রুট ওভার কেটে গেলে আমরা আর এর মান পেয়ে যাব পি মাইনাস কিউ। এইটাই কিন্তু মিনিমাম মান, এটাই হবে আমাদের মিনিমাম মান, এটাই আমাদের মিনিমাম মান। আর মিনিমাম, এটাই আমাদের আর এর মিনিমাম মান। এখন এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কার থেকে কে বিয়োগ হবে? বড় থেকে ছোটটা বিয়োগ। এখানে পি থেকে কিউ বিয়োগ হয়েছে, মানে পি বড়, মানে একবার বড় থেকে ছোট বিয়োগ। আমরা ধরে নিছি বাই ডিফল্ট যে পি কিউ এর থেকে বড়। যদি কিউ পি এর থেকে বড় হইতো, তাহলে কিউ মাইনাস পি হইতো। যেটা বড় সেটার থেকে ছোট বিয়োগ হবে, ডিফারেন্স আর কি, ডিফারেন্স বোঝায়। তো আমি এভাবেই রাখলাম। তাহলে দেখতেছো এখানে দুইটা ডিরেক্ট বিয়োগ হয়ে যাবে, বিপরীত হলে এটা এখানে দুইটা ডিরেক্ট বিয়োগ হয়ে যাবে। ওকে, ফাইন। এই অরিত্র পাল বলতো ভাই সাউন্ড বাড়ান, সাউন্ড কি ঠিক আছে না? সাউন্ড যারা বাড়াইতে বলতেছো, সাউন্ড কিন্তু ঠিক আছে। তোমাদেরকে একটা ট্রিক্স বলি, তোমরা
কালকেই ফোনের দোকানে চলে যাবা, ফোনের দোকানে যা ফোন পরিষ্কার করার একটা ব্যবস্থা আছে জানো, ব্রাশ দিয়ে ফোনের স্পিকার পরিষ্কার করে দেয়, সাউন্ড যখন কমে যায় তখন মনে রাখবা যে হয় তোমার ফোনের ডিভাইসের সাউন্ড খুবই কম, আরেকটা হচ্ছে গিয়া ওই যে ফোনের স্পিকার পরিষ্কার করার একটা যন্ত্র থাকে, হ্যাঁ, তো ওরা যেটা পরিষ্কার করায় নিয়ে আসবা। ওকে, ফাইন। তো নাহলে সাউন্ড আর কত বাড়াবো ভাই, সাউন্ড যেটাতে যা হয় তাই হচ্ছে, সাউন্ড আর বাড়ানোর সুযোগ নাই, আর বাড়ানোর সুযোগ নাই। হ্যাঁ, ডিভাইসের ভলিউমটা একটু বাড়ায় দেখো আর কি। ওকে, 2 নং কেসটি আরেকবার প্লিজ রোদ্দুর। 2 নং কেসটি হচ্ছে এখানে কদের ভ্যালু 0 বসাইছি, 0 বসানোর পরে হোল স্কয়ার আসছে, তাহলে বুঝতেছি যদি দুইটা একই দিকে কাজ করে এদের লব্ধি হবে জাস্ট এদের ডিরেক্টলি যোগফল, দ্যাটস ইট। আর ভেক্টরের দিক হবে, লব্ধির দিক হবে যেদিকে ওরা কাজ করতেছে ওই দিকে, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে এবার দেখো মধ্যবর্তী কোণ আলফা 180 ডিগ্রি যদি হয় তো বিপরীত দিক বরাবর কার্যকর, তখন দেখতেছি একটা থেকে একটা বিয়োগ হবে এবং এইটাই মিনিমাম লব্ধি, এইটাই মিনিমাম লব্ধি। ওকে, এইচএসসি 28 শেয়ার, স্যার একটু সাজেশন দেন। আরে অদ্ভুত সুন্দর এই জিনিসটা, তাই না? কোথায় এইচএসসি 28ই এখন পর্যন্ত কলেজে ভর্তি হয় না, রেজাল্ট দেয় না, এইচএসসি 29 চলে আসছে। ও মাই গড, এখন তুমি চাইছো নাদিম সাজেশন দেন। নাদিম তুমি সাজেশন বানানটা আগে ঠিক করো নাদিম, নাহলে ইংলিশে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, সাজেশন বানানটা ঠিক করো, এমনি মজা করে বলছে ভুল হতে পারে তাই না, তবে এই ভুলগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে নাদিম, সাজেশন বানানটা ঠিক করে ফেলতে হবে। এবং তোমাকে এটা বলতে পারি যে ইংলিশটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা একটু টেক কেয়ার করতে হবে। এর পাশাপাশি এতটুকু বলতে পারি যে তোমার এই মুহূর্তে কাজ হচ্ছে এসএসসি পরীক্ষার বইগুলো ভালো মতো পড়ো, এবং সাজেশন এটাই, এসএসসিতে ম্যাথমেটিক্স এবং সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে ওগুলো অবশ্যই ভালো করে পড়ে, আমি ধরে নিচ্ছি আমার কাছে সাজেশন চাচ্ছ মানে সায়েন্সের স্টুডেন্ট হবা, তাই না? সো ওইগুলো একটু ভালো করে পড়তে হবে, ওইটা যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তাইলেই হবে। এইচএসসি নিয়ে তুমি এই মুহূর্তে মাথা ঘামাবো না, ঠিক আছে? ফাইন নাদিম। আচ্ছা, সো এবার গেল, সো এই আর মিনিমাম, আর মিনিমাম, আর মিনিমাম আমরা বুঝে গেছি। এবার দেখো যে এই লব্ধির দিক কোনটা হবে, বড়টার দিকে। মনে রাখবা বড় থেকে ছোটটা বিয়োগ এবং লব্ধি কাজ করবে বড়টার দিকে। কারণ দড়ি টানাটানি খেলা দেখছো না, দড়ি টানাটানি খেলা দেখছো না, দড়ি টানাটানি খেলা। তো দড়ি টানাটানি খেলায় মনে করো কাজটা কি বিপরীত দিকে বল দেয় না, তাহলে কোন দিকে সবাই যায় ঝুঁকে পড়ে, যেই দিকে বেশি বল কাজ করে, তাই না? এরকমই ব্যাপারটা, বড় থেকে ছোটা বিয়োগ এবং লব্ধির দিক হবে বড়টার দিকে, আরের দিক হবে, আরের দিক, আরের দিক, আরের দিক, আরের দিক হবে, আরের দিক হবে, আরের দিক হবে, আরের দিক হবে বড় ভেক্টরের দিকে, বড় ভেক্টরের দিকে, বড় ভেক্টরের দিকে, বড় ভেক্টরের দিকে, আরের দিক হবে বড় ভেক্টরের দিকে, বড় ভেক্টরের যেদিকে কাজ করবে আরের দিকও সেই দিকে হবে, আরের দিক হবে বড় ভেক্টরের দিকে, আরের দিক হবে, ওকে ওকে ওকে, আরের দিক হবে বড় ভেক্টরের দিকে। এই তানভীর আহমেদ বলছে এইচএসসি 26 ঈদ মোবারক। এই কি এর ঈদ মোবারক, এখন কি এর ঈদ মোবারক? ও কালকে, কালকে পরীক্ষা, আচ্ছা ফাইন। সো আর এর দিক হবে বড় ভেক্টরের দিকে, বড় ভেক্টরের দিকে, যেটা বড়, যেমন এখানে পি বড় ধরছি আমরা, তাহলে আর এর দিক হবে পি এর দিকে। তাহলে আমরা দুইটা কেস পড়ে ফেলছি, তাই না? সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, এবং যখন 0 ডিগ্রি কোণে কাজ করে, যখন 180 ডিগ্রি কোণে কাজ করে। এখন আরেকটা কি হতে পারে, আরেকটা যখন 90 ডিগ্রি কোণে কাজ করে, এগুলো সব বিশেষ বিশেষ কেস, মনে রাখলে ডিরেক্টলি ইউজ করতে পারবো। যখন 90 ডিগ্রি কোণে কাজ করে, মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী, মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি মানে সমকোণে কাজ করতেছে, যখন, যখন সমকোণে কাজ করছে, ওকে, তখন কত হবে? মানে এখানে কেসটা কিরকম, দুইটা ভেক্টর আছে, একটা এই দিকে আর একটা এই দিকে, তার মানে বুঝতেছি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। দেখো এই দিকে একটা ভেক্টর যেটা হচ্ছে পি ভেক্টর, এই দিকে একটা ভেক্টর যেটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে বুঝতেছো দুইটা ভেক্টর পরস্পর লম্বালম্বি আছে, তাই না? 90 ডিগ্রি কোণে, এদের মাঝের কোণ কত? এদের মাঝের যে কোণ এটা একটা রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, একটা 90 ডিগ্রি কোণে কাজ করতেছে। এই ক্ষেত্রে লব্ধি কত হবে? সো আমরা বুঝতেছি লব্ধি যাবে এটার কর্ণ বরাবর, লব্ধি যাবে এটার কর্ণ বরাবর, এইটাই এটার লব্ধি হবে, যেটাকে আমরা বলতে পারবো আর। ওকে, এখন আর এর মান এবং কোণ বের করতে হবে। ধরলাম এইটা পি এর সঙ্গে থিটা কোণ করছে, থিটাও বের করবো আর এর মানও বের করবো। এখন এখানে জাস্ট কজের জায়গায় 90 বসাই দিতে হবে, এটা কজ 90 এভাবে লিখতে পারবো না। দেখো আর ইকুয়ালস রুট ওভার, রুট ওভার পি স্কোয়ার
প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি 2pq cos 90 ডিগ্রি cos 90 ইকুয়ালস টু কত? cos 90 ইকুয়ালস টু 1, কি বলি cos 90 ইকুয়ালস টু 0, cos 90 ইকুয়ালস টু 0। তো আমরা জানি যে এখানে যে cos 90 এটা ইকুয়ালস টু 0, cos 90 ইকুয়ালস টু 0, cos 90 ডিগ্রি 0, তাহলে এটা তো চলে যাবে, এটা পড়ে যাবে। তাহলে এটা যদি পড়ে যায়, তাহলে r ইকুয়ালস টু হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই কেসটা বারবার আসবে, 90 ডিগ্রি কোণে ভেক্টর যোগ বারবার আসবে তোমার এই পুরো এই, আমরা তো কেবল শুরু করতে ভেক্টর পড়া, সামনে তুমি অনেক চ্যাপ্টার পড়বা যেখানে 90 ডিগ্রি কোণে আসবে বারবার, তখন তুমি ডিরেক্টলি যা দুটার বর্গের যোগফলে বর্গমূল করে দিবা, তাহলেই লব্ধির মান পেয়ে যাবা। তাইলে আমরা এটা বুঝে গেছি, লব্ধির মান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ভাইয়া এখন কি কলেজ অ্যাডমিশনের দিকে বেশি ফোকাস দিব নাকি ভেক্টর ক্লাস করব? রোদ্দুর ক্যানভাস বলছো, এই মুহূর্তে তুমি মনে রাখবা যে ভেক্টর চ্যাপ্টারটা আমি পড়ায় রাখতেছি এই কারণে, একটা চ্যাপ্টার পড়ে থাকলে অনেক আগায় থাকবো। তার মানে এই না যে এই ভেক্টরের পরে আমি দুয়ায় পড়াইতেই থাকবো, ভেক্টরটা পড়ায় রাখতেছি, একটা চ্যাপ্টার পড়লে অনেক আগায় থাকবো। আমি জানি আসলে এই মুহূর্তে করণীয় কি। কলেজ অ্যাডমিশনের জন্য এমন কোনো পড়ালেখা নাই যার জন্য তুমি ভেক্টর অন্ধ করে রাখবা। ভেক্টরের জন্য তোমার বই খুইলা খুব ভেক্টর পড়তে হবে না। যারা এইচএসসি 28 বলে দিচ্ছি, ভেক্টরের জন্য বই খুইলা ভেক্টর পড়তে হবে না এই মুহূর্তে, তার মানে কোনোদিন হবে না সেটা বলছি না, বলছে এই মুহূর্তে হবে না, এই মুহূর্তের কাজ হবে। ওকে ওকে ফাইন ফাইন। সো এই মুহূর্তের কাজ হবে একটা, যে এই মুহূর্তের কাজ যেটা হবে, এই মুহূর্তের কাজ তুমি জাস্ট আমার ক্লাসগুলো করে নোটটা করে রাখবা, এতে তোমার ভেক্টরটা শেষ হয়ে থাকবে। একটা চ্যাপ্টার যদি শেষ হয়ে থাকে তুমি একটা অ্যাডভান্টেজে থাকবা, এবং তখন তোমার ভেক্টর পড়াটা অনেক ইজি লাগবে। এর বাইরে কিছু করতে হবে না, প্রত্যেকদিন ক্লাস করা, নোট করা এবং সেটাকে লিখে রাখা, এই মুহূর্তে এতটুকু কাজ আপনি করবেন। আর কলেজ অ্যাডমিশনের জন্য মহান পড়ালেখা কিছুই করতে হবে না। কলেজ অ্যাডমিশনের জন্য পড়ালেখা তোমার ওই 9-10-এর সিলেবাসটাকেই তোমাকে একটু দেখে নেওয়া, ওটা তোমার পড়া আছে, মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা চাইলে দেখতে পারো, ওইটা না দেখা হয় না। ইহাই দুনিয়ার বাস্তবতা। আমি আজ এরকম তোমার যে তুমি বইটা উল্টাপাল্টা দেখে কত যে দেখবা মেজরিটি, ও আমার জানা আছে। সো ওইখানে যদি কোনো জায়গায় কোনো গ্যাপ থেকে থাকে, যাতে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আমার একটু গ্যাপ আছে কোনো চ্যাপ্টারে, ওইটা একটু ক্লিয়ার করতে পারো, এই সময়টা তুমি কাজে লাগাইতে পারো। আর যাদের পড়া আছে একটু নখদর্পণে রাখো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আর বাকি ওই যে কলেজ অ্যাডমিশনের গ্রুপে আমি একটা সেশন দিয়ে দিব, ওখানে আমি বলবো আসলে করণীয় যা কিছু এক ক্লাসেই যা বলবো ওইটাই করবা তোমরা। এখন ভেক্টর ক্লাসে আমরা ভেক্টর পাবো, ঠিক আছে? ওকে ভাইয়া, রেদওয়ান স্যারের ক্লাস করেছি, আর করা লাগবে? রিফাত বলছো, হ্যাঁ লাগবে, আর করা লাগবে, এই ক্লাস করা লাগবে। রেদওয়ান অনেক ভালো করে পড়াইছে, এখন আমিও তোমাদেরকে পড়াবো, ওইটা আগে করবা, অবশ্যই ওটা করবা, আমি বলতেছি না ওটা করা লাগবে না, ওটা অবশ্যই করবা, এবং এখন এই ক্লাসও করবা, ঠিক আছে? ফাইন। ওকে ভাইয়া, একসঙ্গে দুইটা প্রিপারেশন পসিবল না? একসঙ্গে দুইটা নিবা কেন? এক সময় একটা নিবে, একই সঙ্গে কি দুই বই খুলে পড়ো নাকি? দুই হাতে লিখো একসঙ্গে। ওকে ফাইন। রেদওয়ান যে ক্লাস দিছে ওইটা তোমরা করবা, আমি বললাম এটা তোমরা করবা, এবং এটাও করা লাগবে, ঠিক আছে? এবার আসো। তো আমরা দেখো লব্ধির মান পেয়ে গেছি, যখন 90 ডিগ্রি কোণে থাকবে দুইটার বর্গের যোগফলের বর্গমূল করবা, দ্যাটস ইট, এটা গেল একটা। এরপর থিটা, এই কোণটা বের করতে হবে, থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে দেখো, এই ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু কত হবে, আমরা এই সূত্রে বসাবো। তাহলে দেখো তো ট্যান থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা, আলফার ভ্যালু কত? 90 ডিগ্রি, দেখো এখানে আলফার ভ্যালু 90 ডিগ্রি, আলফা 90 প্লাস পি প্লাস কিউ কস 90 ডিগ্রি। এখন দেখো এই কস 90 মানে 0, এটা হয়ে যাবে 0, আর সাইন 90 মানে 1, তাহলে দেখো ট্যান থিটা ইকুয়ালস টু আসতেছে কিউ বাই পি, এইখানে সাইন 90 মানে 1, মানে উপরে থাকলো কিউ, আর নিচে কস 90 0, ওরা গেছে গা, তাহলে থাকলো শুধু পি, তাহলে বুঝতেছো কিউ বাই পি। তাহলে এখান থেকে থিটা বের করা খুব সোজা, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স কিউ বাই পি। মনে রাখবা যার সঙ্গে কোণ তাকে জাস্ট নিচে রাখবা, এখানে কোণটা কার সঙ্গে? পি এর সঙ্গে, পি কে নিচে, 90 ডিগ্রি কোণ থাকলে ট্যান ইনভার্স যার সঙ্গে কোণ তারে নিচে রাখবা, বাকিটা উপরে থাকবে। আর এদের লব্ধির মান হবে দুইটার বর্গের যোগফলে বর্গমূল, এটা পিথাগোরাসের মতো। ওকে স্যার, ওকে ডান। তাহলে দেখো এগুলো সোজা জিনিস, বইয়ে আছে আলোচনা, আমি করে দিলাম আর কি, যে আমরা নর্মালি সাধারণ সূত্রটা জানতাম,
মধ্যবর্তী কোণ 0 হলে সর্বোচ্চ হয় লব্ধির মান, তখন এরকম হয়। মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি বা বিপরীত হলে তখন লব্ধির মান হয় বিয়োগফল। মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন এরকম হয়। সো আমরা ভেক্টরের এই কেসগুলা দেখে ফেলছি। এবার চলো আমরা কিন্তু দেখো আমি কিন্তু আমার মতো করে সাজায় সাজায় তোমাদেরকে পড়াইতেছি। আমরা প্রথম ক্লাসে ভেক্টরের সাধারণ সূত্রটা শিখছিলাম, প্রমাণ করছিলাম, ভেক্টরের সাধারণ সূত্র প্রমাণ করেছিলাম। এরপর আমরা কি করি, এরপর আমরা ভেক্টর বিভাজনের সূত্রটা দেখে রাখি এবং এরপর আমরা নদী নৌকায় চলে যাই। নদীতে যাই আমরা নৌকা টোকা চালাই, তাই না? নদীতে যাই আমরা নৌকা চালাই। তো নদী নৌকা চালানো, নদীতে নৌকা চালানো হয়ে গেছে। এরপরে আমরা আবার ফিরে আসছি ভেক্টর যোগের সূত্রে, তাই না? তো ভাইয়া কলেজ অ্যাডমিশন আর এইচএসসি কি একসাথে পসিবল? হ্যাঁ একসাথে পসিবল, ডেফিনেটলি পসিবল। এই মুহূর্তে কাজই হচ্ছে এইচএসসির জন্য কিছুটা প্রিপারেশন নেওয়া। ভাইয়া আপনার ইউটিউব চ্যানেলে ভেক্টরের ক্লাস আছে, আপনার ওল্ড ক্লাসগুলা ওইসব জোস বাই ফায়ার, মাই প্লেজার ফাহমিদা জামান, হ্যাঁ আছে। এবং আবার তোমাদের জন্য নতুন করে রিক্রিয়েট করতেছি। ওকে, আরও অনেক কিছু এবার এক্সট্রা অ্যাড করবো। ফাইন। তো ওই জায়গা থেকে আমি বলতেছি যে ক্লাস যখন করতেছো তো মনোযোগ দিয়ে করবা, তাই না? ইহা তুমি বুঝতে বুঝতে কিছুটা টাইম চলিয়া যাইবে, ইহা তুমি বুঝিতে বুঝিতে কিছুটা টাইম চলিয়া যাইবে, যে এইচএসসির পড়ালেখা এসএসসির মতো অত আনন্দদায়ক হবে না, অত আনন্দদায়ক হবে না, তাই না? জীবন অনেক এলোমেলো লাগিবে। তুমি তখন ওই যে ফটিক পড়িয়াছো, ফটিক তোমাদের বোধহয় নাই। রবীন্দ্রনাথ সব কিছু সাধু ভাষায় লিখিতেন কিনা তাই আমি বলিতেছি যে ফটিক যদি তোমরা পড়িয়া থাকো তাহলে তোমাদের অবস্থা ফটিকের মতো হয়ে যাবে, তাই না? যারা নর্থডাম কলেজে আসবে তাদের অবস্থা ফটিকের মতো হয়ে যাবে, যে মামার বাড়িতে আসলে শহরে পড়তে আইসা একটা গ্রাম থেকে আসা একটা বালকের অবস্থা কতটা খারাপ হয়, তাই না? এক বাও মেলে না, দুই বাও মেলে না। ফটিকের একবার জ্বর হয়, জ্বর, মামাকে জিজ্ঞাসা করে মামা বাড়িতে যাব, তখন মামা বলে কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনো ঢের বাকি। তো তখন ওর মন খুব খারাপ হয়ে যায়। ওই গ্রামের বালক ফটিক মামা বাড়িতে পড়তে এসে শহরের স্কুল কলেজে সে আসলে কিছুই বোঝে না। একবার ফটিকের জ্বর আসে, জ্বর আসার পরে আমরা জ্বর গায়ে অনেক কিছু আবল টাবল বকি না। তো ফটিক ওই যে যখন হচ্ছে নোঙর ফেলে জাহাজের, তখন হচ্ছে দড়ি ফেলে, দেখে যে মাটি পাইছে কিনা ওই নোঙর। তো বলতে থাকে এক বাও মেলে না, দুই বাও মেলে না, তিন বাও মেলে না। তো ফটিকের অবস্থা জেনে খুব খারাপ লাগে। ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ফিজিক্স ম্যানিয়াক। আমার ইউটিউব চ্যানেলের নাম ফিজিক্স ম্যানিয়াক। যারা যারা ফিজিক্স ম্যানিয়াকে নাই, যারা যারা ফিজিক্স ম্যানিয়াকে নাই, ফিজিক্স ম্যানিয়াক, ফিজিক্স ম্যানিয়াক, ফিজিক্স ম্যানিয়াকে যারা যারা নাই তাদেরকে বলবো তোমরা রেদওয়ান স্যারের ইউটিউব চ্যানেলে তো আসো, কিন্তু ফিজিক্স ম্যানিয়াকে নাই এরকম অনেকে আসো। তো তোমাদেরকে একটু দেখায় আমি দেই, যেহেতু জিজ্ঞাসা করছো, তোমরা ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলেও থাকবা। ওকে, ফিজিক্স ম্যানিয়াক, ফিজিক্স ম্যানিয়াক, ফিজিক্স 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 ম্যানিয়াক। তো দেখো আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ যেহেতু জিজ্ঞাসা করছো, সো আমি তোমাদেরকে একটু দেখাই দিতেছি। কোথায় 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 ফিজিক্স ম্যানিয়াক, এই যে এই যে এই যে ফিজিক্স ম্যানিয়াক, এই যে ফিজিক্স ম্যানিয়াক চলে আসছে। এই কোক স্টুডিওর গান শুরু হয়ে গেছে। ফিজিক্স ম্যানিয়াক, ফিজিক্স ম্যানিয়াক, ফিজিক্স ম্যানিয়াক, ফিজিক্স 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 ম্যানিয়াক, ফিজিক্স ম্যানিয়াক। ওকে ফাইন। তো দেখো এইখানে যদি তোমরা যাও, জিজ্ঞাসা করেছো আমার কাছে, তো আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। এই যে এটা অবশ্যই তোমরা আগে কি করো, সাবস্ক্রাইব করবা। হ্যাঁ সাবস্ক্রাইব করো। 236টা ভিডিও তোমরা পেয়ে যাবে এখানে, কিন্তু অনেক ভিডিওস, অনেক ভিডিওস, তাই না? এখানে গেলেই তোমরা অনেক ভিডিওস পেয়ে যাবা। প্লে লিস্ট আকারে যদি তোমরা দেখতে চাও তাহলে দেখতেছো এখানে প্লে লিস্ট আকারে কিন্তু অনেক চ্যাপ্টারের ভিডিও তোমরা পেয়ে যাবা। এই ফিজিক্স ম্যানিয়াকে এই 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 চ্যানেলটাও বহুত পুরনো। হ্যাঁ, তো তোমাদের কাছে এক্সপেক্ট করবো তোমরা নতুন, তারা অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকবে, এখানে আমার ভিডিও সব কিছু পাবা। ওকে ওকে ফাইন। এই যে একজন জিজ্ঞাসা করছে ভাইয়া এই এই কমেন্টে ডিলিট হয়ে গেছে, তারপর আমি এটার আনসার দিব যে ভাইয়া এই যে ক্লাস নিলে কত টাকা পান, ক্লাস নিয়ে কত টাকা পান, ক্লাস নিয়ে কত টাকা পান? বেটা আগে ইন্টার পাস কর, আগে ইন্টার পাস করো, তারপরে তোমার সঙ্গে আলাপ করবো ক্লাস নিলে কত টাকা পাই, তাই না? টাকার জন্য যদি আসলে শুধু ক্লাস নিতাম, যদি টাকার জন্য ক্লাস নিতাম, শুধু যদি টাকার জন্য ক্লাস নিতাম, তাহলে আমার থেকে বেশি টাকা কারো থাকতো না, তাই না? তো ওইটাই পারি নাই। একমাত্র যে আছে না, অতিকায় হস্তি বিলুপ্ত হয়েছে কিন্তু তেলাপক আজও টিকিয়ে আছে। তো নিয়াজ মুর্শিদ ফয়সাল এখনও ক্লাস নিতেছে, তাই না? টাকা দিয়ে আমার ক্লাস নেওয়ানো সম্ভব হইতো না, শুধুমাত্র টাকা দিয়ে ক্লাস হয়। কয়টা কার আছে, কি আছে বেড়া, তাই না? বংশীয়ভাবে বড় লোক, এবার ক্লাসে আসো। ফাইন। সো আমরা দেখতে পাচ্ছি, সো আমরা দেখতে পাচ্ছি, সো আমরা দেখতে পাচ্ছি যে, তাই না, আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ সূত্র মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ এবং হচ্ছে গিয়া মধ্যবর্তী কোণের বিভিন্ন কেসে আমরা দেখতে পাইছি। ওকে ফাইন। ওকে ভাইয়া এই
রিভাইসটা কি নোট করবো? হ্যাঁ নোট করবা। তো আমি যেটা বলতে চাইছি যে আমি আমার মতো করে সাজায় সাজায় কিন্তু তোমাদেরকে এই চ্যাপ্টারটাকে পড়াবো। এইটা কিন্তু প্রথম লেকচারের সঙ্গেই আসতো, যেটা আমরা 4 নম্বর লেকচারে নিয়ে আসছি। বাট পুরো সব লেকচার শেষ হলে তুমি সব কিছু গুছানো পাবো। আবার কিছু সংজ্ঞা আছে ভেক্টরের, যে বিপ্রতীক ভেক্টর কাকে বলে, সমতলীয় ভেক্টর কাকে বলে, ওগুলো কিন্তু আমি তোমাদেরকে এখনো পড়াইনি, তাই না? অনেকে মনে করবা বই খুলে প্রথমে তো ভাইয়া এগুলো ছিল, আপনি ওগুলো কেন পড়ান নাই? তো ওগুলা পড়াইনি, তাই না? ওইগুলা পড়াই নেই, ওইগুলো পড়াই নেই এই কারণেই, ওইগুলো পড়াই নেই এই কারণেই যে আমি এইটাকে আরেকটু কোথায় সামনে নিয়ে পড়াবো, একটা নিজের ক্রমে সাজাইছি। বইগুলোতে যেমনি আছে ওইগুলো আমার পছন্দ না। ভাইয়া এসএসসিতে ক্লাস নেন আপনি? না এসএসসিতে ক্লাস নেই না, এসএসসিতে ক্লাস নেই না, তোমরা অনেক বাচ্চা। ও ক্লাস নেন আপনি, ফাইন বলছো। ওইটা পরের আলোচনা, আপাতত আমি নেই না এসএসসিতে ক্লাস, এটা পরের আলোচনা। হ্যাঁ আমরা এখন এইচএসসি ক্লাসটি করি, ঠিক আছে, ফাইন, ওকে। তো আমরা এইটা বুঝে ফেলছি। এখন দেখো এটার উপরে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অঙ্ক হতে পারে, চলো আমরা আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কটা আমরা করে ফেলি, চলো একটা সুন্দর একটা অঙ্ক করে ফেলি। দুটি 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 সমান ভেক্টরের দুটি, এই অঙ্কটা আছে, দুই একটা অঙ্ক আছে যেটা লব্ধির জন্য খুবই ভালো অঙ্ক। দুটি সমান ভেক্টরের, 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 দুটি সমান ভেক্টরের লব্ধি, দুটি সমান ভেক্টরের লব্ধি, দুটি সমান ভেক্টরের লব্ধি, এদের 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 যে কোনো দুটি সমান ভেক্টরের লব্ধি, এদের যে কোনো দুটি সমান ভেক্টরের লব্ধি, এদের যে কোনো একটির একটির মানের, যে কোনো একটির মানের √3 গুণ হলে 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 ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। হলে ভেক্টর দ্বয়ের ভেক্টর দ্বয়ের ভেক্টর দ্বয়ের ভেক্টর দ্বয়ের ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, মধ্যবর্তী কোণ নির্ণয় করো, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। যদি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটির মানের √3 গুণ হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ওকে ভাইয়া, ওকে গেছে ভাইয়া, আপনি প্রশ্নটা নিচ্ছেন না ভাইয়া। এই রিভাইস কি নোট করব? এই রিভাইস কি নোট করব? হ্যাঁ নোট করবা, সব কিছু নোট করবা। তানবীর 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 আহমেদ, তানবীর আহমেদ, তানবীর আহমেদ দেখছো আমি বলছি না? তো তানবীর আহমেদ অবশ্যই অবশ্যই এটা নোট করবা। ট্যাব একটা কমায় দাও, ফাইন না ঠিক আছে। তো ওই 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 কেন বলছি বুঝছো? তো আছে, ওকে ফাইন। তো হ্যাঁ রিভাইস নোট করবা, নোট করবা। ভাইয়া একসাথে কলেজ অ্যাডমিশন এইচএসসি পসিবল? হ্যাঁ পসিবল, একসাথে পসিবল। মানে কি বেশি প্রেশার নাও কেন, এত কিছু করতে হবে না তো। তুমি জাস্ট লাইভ ক্লাসের টাইম লাইভ ক্লাসটা খালি করে নোটটা করে রাখবা, দ্যাটস ইট। ভাইয়া এইচএসসি বই কই থেকে কালেক্ট করবো? এসসি বই যে কোনো লাইব্রেরি থেকে তুমি নিতে পারো, এসএসসির বই যে কোনো লাইব্রেরি থেকে তুমি নিতে পারো। স্যার 180 ডিগ্রি হলে কি লব্ধি সর্বনিম্ন মান হয়? হ্যাঁ 180 ডিগ্রি হলে লব্ধির সর্বনিম্ন মান হয়, 180 ডিগ্রি হলে লব্ধির সর্বনিম্ন মান হয়। বিয়োগ হয়ে যায় একটা থেকে আরেকটা, ডিরেক্ট বিয়োগ, মানে এটা হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে এবার দেখো আমরা ওইটা নিয়ে অনেকগুলো অঙ্ক করব, তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হবে যদি তুমি ক্লাসগুলো করো। তাহলে দুটি সমান ভেক্টরের লব্ধি, এদের যে লব্ধির লব্ধি এদের যে কোনো একটির মানের এত গুণ, লব্ধি এর মান, লব্ধি এর মান, লব্ধি এর মান। ওকে ফাইন। তাহলে আমরা এটা জানি, আমরা এটা জানি যে লব্ধি আর ইকস টু কি হয়, √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা p² প্লাস q² প্লাস 2pq cos আলফা p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। ভাইয়া কত নাম্বার ক্লাস? এটা 4 নাম্বার ক্লাস। ওকে 4 নাম্বার ক্লাস। তাহলে দেখো এটা আমরা জানি। সো আমরা ধরে নিছি যে এই দুইটা হচ্ছে গিয়া ভেক্টর, তাই না? তো দুইটা ভেক্টরের কথা এখানে বলছে, দুইটা ভেক্টরের কথা এখানে বলছে। এই যে দেখো দুইটা ভেক্টরের কথা এখানে বলছে, একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর, একটা পি ভেক্টর আর একটা হচ্ছে গিয়া কিউ ভেক্টর। তাহলে দেখতেছো বলছে এই দুইটা ভেক্টর সমান, এটা এবং এদের লব্ধি ধরলাম আমরা আর, এদের লব্ধি হচ্ছে আর, এদের লব্ধি হচ্ছে কি আর, এদের লব্ধি আর।
এদের লব্ধি আর। এখন এই দুইটা সমান বলছে, দেখো দুটি সমান ভেক্টরের মানে দুইটা ভেক্টরের মান সমান, দুইটা ভেক্টরের মান সমান মানে পি এর মান যা কিউ এর মানও তাই। ওকে, যেটা মান সমান মানে এই কিউ এর মানও আমরা পি এর মানের সমান ধরতে পারি। ওকে গেল। আবার বলছে এদের লব্ধির মান এদের যে কোনো একটির মানের √3 গুণ, মানে পি এবং কিউ এর মান তো সমান এবং লব্ধির মান হচ্ছে গিয়া যে কোনো একটির মান, দুটার মানই তো সমান, ধরলাম পি এর √3 গুণ, লব্ধির মান হচ্ছে √3 গুণ পি এর। তাহলে দেখো এই আর এর এখানে আমি কত বসাইতে পারবো, আর এর এখানে বসাইতে পারবো √3p, যে কোনো একটার মানের √3 গুণ লব্ধির মান, এবং √ওভার পি এর স্কোয়ার, এবং আমরা জানি যে কিউ এর মানও পি এর সমান, কিউ এর মানও পি এর সমান, মানে এটার মান পি এর সমান। তাহলে এই যে দেখতেছো এখানে কিউ এর এখানে আমরা লিখতে পারবো পি এর স্কোয়ার, কিউ এর মান যেহেতু পি এর সমান, 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 সো দ্যাটস ওয়াই কিউ এর এখানে আমরা পি বসাইতে পারবো। এই যে পি বসাই দিচ্ছি, প্লাস 2p, কিউ এর এখানে পি বসে যাবে, কিউ এর এখানে পি বসে যাবে। দেখো কিউ এর মান কিন্তু পি এর সমান, কিউ এর মান পি এর সমান, তাইলে এখানে কিউ এর এখানে পি বসে গেল। তো আমাদের বেরই করতে হবে এদের মাঝের কোণ আলফাটা। এই মাঝের কোণ আলফা কত, মাঝের কোণ আলফা কত, মাঝের কোণ আলফা কত, এইটা আমরা বের করতে চাই, এই আলফাটাই বের করতে হবে। তো দেখতেছো কিউ এর এখানে পি বসাইছি, এইখানে কিউ এর এখানেও পি বসাইছি, আর এখানে √3p। এইবার এখানে আমরা একটু ক্যালকুলেশন আগাবো। তাহলে দেখতেছো √3p ইকুয়ালস √ওভার এই পি স্কোয়ার মিলে হচ্ছে গিয়া 2p স্কোয়ার, আর এখানে দেখতেছো পিপি গুণ হলে পি স্কোয়ার, তাহলে 2p স্কোয়ার কজ আলফা। ওকে ফাইন। তাহলে এই জায়গা থেকে যদি 2p স্কোয়ার কমন নেই, 2p স্কোয়ার যদি কমন নেই, মনোযোগ, 2p স্কোয়ার কমন নিলাম, তাহলে এভাবে লেখা যাবে √ওভার 2p স্কোয়ার 1 প্লাস কজ আলফা। দেখো 1 প্লাস কজ আলফা, তাই না? এবার আমরা বর্গ করতে পারি বোথ সাইড, বর্গ করে দিলে দেখো এখানে আসবে 3p স্কোয়ার, এখানে আসবে 2p স্কোয়ার 1 প্লাস কজ আলফা, 1 প্লাস কজ আলফা। তাহলে এইবার এখান থেকে খেয়াল করে দেখো, বর্গ করে দিছি, এই বর্গমূল √ওভার চলে গেছে, এখানে বর্গ করে দিছি, এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার কাটা, এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার কাটা, তাহলে এই দুটো যদি কেটে যায় তাহলে এর পরের লাইন, এই লাইনটা এখান থেকে দেখো, এখান থেকে এই জায়গাতে থাকবে 3। ক্যালকুলেশনটা তোমরা অনেক বাচ্চা কাচ্চা পোলাপান, তোমাদের জন্য এই ক্যালকুলেশনগুলো আমি হাতে আস্তে আস্তে করে করতেছি, তাই না? এরা অনেক ভালোবাসা। যখন আমি এই কাজগুলো করি তখন আমি নিজেকে জাজ করি, যখন এই কাজগুলো করি তখন আমি নিজেকে একটু জাজ করে ফেলি, কারণ জাজ করি এই কাজগুলো আসলে খুব লেম, যে এই ক্যালকুলেশন ধরে করা। টিচাররা যখন ক্লাস দেখবেন, যখন মানে যারা আমাকে চিনেন আর কি, তারা নিয়াজ বলে তো ক্লাসের পরে, এই লাইভ হয় না, লাইভ ক্লাস হলে তো দেখে, নিয়াজ কিরে তোরা দেখলাম যে 1 2 3 4 5 এরকম গোনা শিখাই দিচ্ছস, তো এটা কেন করতে হয়? কজ তোমরা অনেক বাচ্চা, তো এটাতে কোনো লজ্জার কিছু নাই। তোমাদের জন্য আমি ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে সবই করতে রাজি আছি, কজ পারপাস ইজ ইউ। তুমি যদি বুঝো ওইটাই চলবে, আমার বস সাইজে বেড়াইতে হবে না, ক্লাসে আমার চিল্লাইতে হবে না, তোমরা বাচ্চা স্টুডেন্ট, তো এই বয়সে এসেও তোমাদেরকে এঙ্গেজিং রাখার জন্য মাঝে মধ্যে অনেক এক্সাইটিং হয়ে যায়, এই সেই করে লাভ জাপ দিয়ে পড়ি আমি, তাই এটা অনলি বিকজ অফ হচ্ছে গিয়া তোমাদের মনোযোগটি ধরে রাখার জন্য, তাই না? আদারওয়াইজ কোনো পারপাস নেই, তাই না? আদারওয়াইজ কোনো পারপাস নেই। আলফা মানে কি? মধ্যবর্তী কোণ। জিম মাই এখন বলছে আলফা মানে কি, এই যে অনেকে আনসার করে ফেলছে। ফাইন, তাহলে এখানে 3, এখানে থাকবে 2 1 প্লাস কজ আলফা। তাহলে দেখো 2 দ্বারা এখানে ভাগ করলে 3/2 ইকুয়ালস টু 1 প্লাস কজ আলফা। এই এক এখানে বিয়োগ করলে 3/2 মাইনাস 1 ইকুয়ালস টু কজ আলফা। তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দিলে 1.5 থেকে 1 বিয়োগ করে থাকবে হাফ, এটা হচ্ছে গিয়া কজ আলফা। দ্যাট মিনস আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স, আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, কজ ইনভার্স হাফ। তাহলে এখান থেকে দেখো কজ ইনভার্স হাফ যদি আমি নেই, কজ ইনভার্স হাফ, কজ কত ডিগ্রি মান হাফ বলো তো? কজ 60 ডিগ্রি মান হাফ, তাই না? কজ 60 ডিগ্রি মান হাফ। তাহলে এখান থেকে লিখতে পারবো আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রি মান হাফ। তাহলে আলফা ভ্যালু 60, অনেকে একজন দেখলাম 104 দিছো, 104 না, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে গিয়া 60 ডিগ্রি, এটা হবে হচ্ছে গিয়া 60 ডিগ্রি। তাহলে ভেক্টরটার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। আনসার যে স্নিগ্ধ পুষ্প, আনসার 60, মিরাজ বলছো 60। লব্ধি মানে কি?
জিম তুমি প্রথম ক্লাসে করে ফেলো, আশিকুর রহমান জিম, লব্ধি মানে দুটো ভেক্টরের যোগফল। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে দেখো আমরা এই টাইপের অঙ্ক, এই অঙ্কটা অনেক কমন। কখনো বলবে ভেক্টর দ্বয়ের লব্ধি √3 গুণ যে কোনো একটার মানের, কখনো বলবে √2 গুণ। ওকে, জাস্ট এখানে এই জিনিসটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো গেল একটা, এটা আমরা পেরে গেছি। এরপর আরেকটা অঙ্ক দেখো, এরপর আরেকটা অঙ্ক দেখো। এই অঙ্কটাতে আমাদের কি বলছে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অঙ্ক হতে পারে। সো আমি সব টাইপেরই একটা একটা করে অঙ্ক তোমাদের দেখাই দিচ্ছি। তো এবার বলছে দুটি ভেক্টরের দুটি ভেক্টরের দুটি ভেক্টরের লব্ধির 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 সর্বোচ্চ লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে যথাক্রমে 7 ইউনিট, 7 একক ও 1 ইউনিট, দুটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যথাক্রমে 7 ইউনিট ও 1 ইউনিট। ভেক্টর দ্বয় ভেক্টর দ্বয় ভেক্টর দ্বয় ভেক্টর দ্বয় সমকোণে কার্যকর হলে, সমকোণে সমকোণে কার্যকর হলে, কার্যকর কার্যকর হলে কার্যকর হলে লব্ধির মান নির্ণয় করো, 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 লব্ধির মান কত হবে এটা নির্ণয় করো। দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যথাক্রমে 7 এবং 8 একক হইছে। ভেক্টর দ্বয় যদি 90 ডিগ্রি কোণে কাজ করে তবে লব্ধির মান নির্ণয় করতে হবে, তখন লব্ধির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দেওয়া আছে। কি কি বলা আছে আমরা এটা জানি যে লব্ধির সর্বোচ্চ মান আর মিনিমাম, সরি আর ম্যাক্সিমাম, লব্ধির সর্বোচ্চ মান হয় পি প্লাস কিউ। এটা আমরা আজকে ক্লাসেই দেখছি, তাই না? এই যে আজকে দেখছি লব্ধির সর্বোচ্চ মান যখন 0 ডিগ্রি কোণে থাকে তখন হয়, এবং সর্বোচ্চ মান হচ্ছে গিয়া পি প্লাস কিউ, এইটাই লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স পি প্লাস কিউ। আর সর্বনিম্ন মান হচ্ছে যখন 180 ডিগ্রি কোণে কাজ করে, এবং সেটা হচ্ছে আর মিন, যেটা পি মাইনাস কিউ। তাহলে এই জায়গাতে খেয়াল করো, এই পি প্লাস কিউ সর্বোচ্চ মান বলে দিছে আমাদের কত, 7। সর্বোচ্চ মান বলে দিছে আমাদের 7, সর্বোচ্চ মান আমাদের বলে দিছে 7, সর্বোচ্চ মান আমাদেরকে 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 বলে দিছে 7। সর্বনিম্ন মান মানে আর মিন, সর্বনিম্ন মান আর মিন ইকুয়ালস টু পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1, পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1। সর্বনিম্ন মান সর্বনিম্ন মান পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1, পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1। সর্বনিম্ন মান কখন হয়, যখন হচ্ছে 180 ডিগ্রি কোণে কাজ করে বা বিয়োগফল। তাইলে আমরা ভেক্টর দুইটার মান আগে বের করি, আমরা ভেক্টর দুইটার মান এখান থেকে বের করতে পারবো, তাই না? এই দুটাকে যদি আমি যোগ করে দিই, এই দুজনকে 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 যদি যোগ করে দিই, দেখো এই প্লাস কিউ আর মাইনাস কিউ কাটা, এই দুটো যোগে 2p, 2p ইকুয়ালস টু আসবে 7 প্লাস 1 8। তাহলে p ইকুয়ালস টু কত, p এর মান পেয়ে গেছি 4, p ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি 4, p ইকুয়ালস টু পেয়ে গেছি 4, p ইকুয়ালস টু পেয়ে গেছি 4। এখন p এর মান যদি এখানে বসাই, দেখো p এর মান এখানে যদি 4 বসাই দিই তাহলে q এর মান বের হয়ে আসবে। q ইকুয়ালস টু কত আসবে, দেখো এখানে যদি 4 বসাই, যে কোনো একটা ইকুয়েশনে বসাইলে হবে, এখানে 4 বসাইলে q এর মান আসবে 7 মাইনাস 4 মানে 3, q এর মান আসবে হচ্ছে গিয়া 3, q এর মান আসবে 3। তাহলে দুইটা ভেক্টরের মান পেয়ে গেছি। ভেক্টর দ্বয়ের মান আমরা পেয়ে গেছি, একটার মান 4, একটার মান 4 দেখতেছি, একটার মান হচ্ছে গিয়া p এর মান 4 এবং q এর মান হচ্ছে 3 একক। এবার বলছে এরা যদি পরস্পর 90 ডিগ্রি কোণে কার্যকর হয়, এই দুইটা ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি কোণে কার্যকর হয়, তার মানে এদেরকেই আমরা 90 ডিগ্রি কোণে হচ্ছে কি অ্যাক্টিভ করব। যদি এরকম হয় ব্যাপারটা, যদি এরকম হয়, এই দিকে আছে আর এইদিকে আছে, তাই না? এদিকে আছে আর এদিকে আছে, তার মানে বুঝতেছি যে এইদিকে পি আছে যেটা হচ্ছে গিয়া 4, আর এইদিকে কিউ আছে যেটা হচ্ছে গিয়া 3। ওকে ফাইন। তাহলে বুঝতে পারছো যে এদেরকে 90 ডিগ্রি দুটা মান পেয়ে গেছি, এরা যদি 90 ডিগ্রি কোণে কার্যকর হয়
তাহলে দেখতেছো এদের মাঝের কোণ কত? মাঝের কোণ 90। তো মাঝের কোণ যদি 90 হয় লব্ধির মান নির্ণয় করতে হবে। মাঝের কোণ যদি 90 হয় তাহলে লব্ধির মান নির্ণয় করতে হবে। লব্ধি হচ্ছে গিয়ে আর লব্ধির মান কেন নির্ণয় করবো? 90 ডিগ্রি কোণে থাকলে লব্ধি কত হয়? এই যে আজকে ক্লাসে দেখছি √p² প্লাস কিউ স্কয়ার, √p² প্লাস কিউ স্কয়ার, √p² প্লাস কিউ স্কয়ার, √p² প্লাস কিউ স্কয়ার, রাইট? ফাইন। আচ্ছা, তাহলে দেখো লব্ধির মানই চাইছে, দিক চাই নাই, মানই চাইছে। দেখো লব্ধির মান, ওকে। তাহলে √p² প্লাস কিউ স্কয়ার, তাহলে বুঝতেছো একটার মান 4, একটার মান 3, তাহলে এটা করলে আসবে 5। তাহলে লব্ধির মান হচ্ছে 5। আনসার, লব্ধির মান হলো 5। লব্ধির মান হলো 5, এটাই আনসার। লব্ধির মান হলো 5, এটাই আনসার। লব্ধির মান হচ্ছে গিয়ে 5, এটাই আনসার। 5, ওকে। আনসার 5 একক, এক্স্যাক্টলি 5 একক, 5 ইউনিট, 5 একক। আনসার 5 একক, ওকে ফাইন। তাহলে দেখো এইভাবে করে যদি আসে তাহলে ডেফিনেটলি আমরা এগুলো করতে পারি। এই অঙ্কগুলো দেখবো যে বইয়ের মধ্যে আছে, এই সোজা সোজা সাপটা অঙ্ক, তাই না? সোজা সাপটা অঙ্ক যদি আসে ডেফিনেটলি সবাই আমরা এগুলো করতে পারবো। আনসার 5 একক। সেই অঙ্কগুলো কিন্তু আমাদের আসবে, হ্যাঁ, এই অঙ্কগুলো আমাদের আসবে। তো সবাই নিশ্চয়ই এটা করতে পারবো, তাই না? সবাই এটা আমরা করিতে পারিব, সবাই আমরা এটা করিতে পারিব। তো এরপরে আসো, এরপরে আসো, এরপরে আসো, এরপরে আসো, ফাইন। সো এইখান থেকে একটা খুব সুন্দর এমসিকিউ আসে। এই সর্বোচ্চ মান, এই সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান থেকে একটা চমৎকার এমসিকিউ আসে ডিউতে। এই এমসিকিউটা আসছে বেশ কয়েকবার ডিউতে। এই দেখা একটা ডিউর কোশ্চেন তোমাদেরকে এখন করাই দিচ্ছি। ডিউ অ্যাডমিশন টেস্ট দিবে না? ঢাকা ভার্সিটিতে পড়তে চাও না অনেকে? আছো না? অনেকেই ঢাকা ভার্সিটিতে পড়তে চাও। আমি যখন খুব ছোট ছিলাম, খুব ছোটবেলায় যখন আমি স্কুলে পড়তাম, ভাইয়া আপনি লাস্ট ক্লাসে বলেছিলেন এই মেসি আরো ভয়ঙ্কর, তাই হচ্ছে। তানভীর আহমেদ বলতো হ্যাঁ, এই মেসি আরো ভয়ঙ্কর, আরো ডেঞ্জারাস, তাই না? এই মেসি আরো ভয়ঙ্কর, আরো ডেঞ্জারাস। নির্ভার মেসি ভাই ভয়ঙ্কর, ভয়ঙ্কর। তুমি মানে আমরা এখনো মেসির ওই ভয় দেখি নেই যেটা আমরা সামনে খেলাগুলোতে দেখবো। কেপ কেপ ভাদ্রের সঙ্গে খেলা, কেপ ভাদ্রে না, কোবা ভার্দে, তাই না? তো কোবা ভার্দে, ওই তো কেপ ভার্দে, প্রনাউন্সিয়েশনটা ঠিক মতো করতে হবে, কোবা ভার্দে, রাইট? কোবা ভার্দের সঙ্গে যে খেলা, সো কোবা ভার্দের সঙ্গে যে খেলা, সো কোবা ভার্দের সঙ্গে যে খেলা, কোবা ভার্দে ইজ নট আ ইজি টিম। আফ্রিকান টিম তো সবগুলোই কঠিন, তার মধ্যে আবার হচ্ছে গিয়া দেখতেছো এটা এটা হওয়ারই ছিল। ল্যাটিন আমেরিকান সকল টিম ভালো খেলবে এই ওয়ার্ল্ড কাপ, এটা বুঝতেছিলাম। আমেরিকায় ওয়ার্ল্ড কাপ, ল্যাটিন আমেরিকান টিম ভালো খেলবে, আফ্রিকান টিমও ভালো খেলবে এখানে। এবং মেসি নির্ভর থাকলে অনেক অনেক ভালো খেলবে। খুব সিম্পল, দেখো ফুটবলে কিছু টেলিপ্যাথিক কানেকশন আছে, যেই কানেকশনগুলো কাজ করে। যেমন এই যে ফ্রান্স, এই ফ্রান্সে কে আটকাইতে পারে? এই ফ্রান্সকে শুধুমাত্র স্পেন আটকাইতে পারে। এই ফ্রান্সকে শুধুমাত্র স্পেন আটকাইতে পারে। এই ফ্রান্সকে আটকাইতে পারে স্পেন। আমি জানি ফ্রান্সের কিলার স্পেন। এই ফ্রান্স এত ভালো খেলে, এর ভাই আটকানো সম্ভব না। আর্জেন্টিনা গতবার 22-এর ফাইনালে ফ্রান্সকে হারাইছে। এইটা আসলে ঘটছিল টেলিপ্যাথিক কানেকশন। সবাই চাইতেছিল যে আর্জেন্টিনার মেসির হাতে ওয়ার্ল্ড কাপ যাক। যখন অনেক মানুষ দুনিয়াতে একত্রে, যখন দুনিয়াতে অনেক মানুষ একত্রে একটা জিনিস চাইবে, তখন সেই ঘটনাটি ঘটবে। এটা অ্যাবাউট টু হ্যাপেন। এইটা ঘটার দিকেই সব কিছু ঘটবে ইভেন্চুয়ালি। আমি বলবো এরকম করে যে ওই ওয়ার্ল্ড কাপের ফাইনালে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতুক, এটা দুনিয়ার সকল মানুষ চাইতেছিল। ইভেন ইফ যে কোনো কট্টর ব্রাজিলের ফ্যানও অবশ্যই চাইতেছিল যে লিওনেল মেসি একটা ওয়ার্ল্ড কাপ পাক, এই মানুষটা রিজার্ভ করে, তাই না? চাইতেছিলাম তুমি, আমি এই বুকে হাত দিয়ে অনেকে বলতে পারবো যে হ্যাঁ চাইতেছিলাম ভাই, মেসি মেসি একটা ব্যাপার আছে আর কি। তো এই যে ব্যাপারটা এত মানুষ একত্রে চাইছে, ওইটা হইছে টেলিপ্যাথিক কানেকশন বলে, তাই না? সো এরকম কিছু সাইকোলজিক্যাল ব্যারিয়ারও থাকে। সাইকোলজিক্যাল ব্যারিয়ার মানে হচ্ছে কিলার, এই টিমের কিলার হচ্ছে এইটা। যেমন আর্জেন্টিনার কিলার সবসময় জার্মানি, জার্মানির সঙ্গে আর্জেন্টিনা খেলা, আর্জেন্টিনা গিয়েছে। টিম যত ভালো হোক জার্মানির সঙ্গে খেলা হইলেই গেছে। 2006 সালে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে 2-1 গোলে হাইরে আর্জেন্টিনা বাদ হয়েছে, আগে গোল আর্জেন্টিনাই দিছিল। এবার 2010 সালে জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে হাইরে আর্জেন্টিনা বাদ হয়েছে, 4টা গোল খাইছে। 2014 সালে ফাইনালে উঠা লিওনেল মেসি হারছে জার্মানির কাছে, ওই যে গোট যে 119 মিনিটে নাইমা গোল দিছে। তো জার্মানি বাদ মানে আর্জেন্টিনা কিলার গেছে। এই ফ্রান্স এত ডেঞ্জারাস, এদের কিলার স্পেন। আমি বলে দিলাম ফ্রান্সের খেলা স্পেনের সঙ্গে পড়লে ফ্রান্স হারবে। কেন হারবে হুনোস, কিন্তু ফ্রান্স হারবে। এইটাই হয় সাইকোলজিক্যাল ব্যারিয়ার। আগে হারছে, ওই স্মৃতি থেকে বেরোইতে পারে না। আবার
স্পেনরে তাহলে কে হারাইতে পারে? স্পেনরে হারাইতে পারে পর্তুগাল। এই স্পেন কিলার হয়েছে আবার পর্তুগাল। স্পেনের সঙ্গে পর্তুগালের খেলা পড়বে, স্পেন হারবে, মানে মোর লাইকলি টু হ্যাপেন, এরকমই হবার কথা। আবার এই পর্তুগালের সঙ্গে ফ্রান্সে খেলা পড়বে, পর্তুগাল গোয়ার হারবে। ওকে ফাইন। তো এরকম কিছু টেলিপ্যাথিক একটা কিছু জায়গা থাকে, সাইকোলজিক্যাল বাইরে টেলিপ্যাথিক কানেকশন থাকে। তো এইবার আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্স তো ফাইনালে যাবেই। পরপর 3টা ওয়ার্ল্ড কাপে ডাপাতের সঙ্গে ফ্রান্সই খেলতেছে। আমি ফ্রান্সে, আমি সেকেন্ড টিম সাপোর্ট করি ফ্রান্স। কালকে পরশু থেকে সাপোর্ট করি না। ওই 2004 সালে ইউরো কাপে, 2004 সালের ইউরো যখন দেখছি, 2004-এর ইউরোতে ওই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 2004-এর ইউরো থেকেই আসলে বেরোইছিল। 2004-এর ইউরোতে পর্তুগালের গোলকিপার ছিল রিকার্ডো, ওয়াও হোয়াট অ্যান অ্যামেজিং গোলকিপার। ওই জায়গাতে আমি গ্রিস জিতছিল 2004-এর হচ্ছে কি ইউরো। ওইখানে একটা ম্যাচ আছে, জিনেদিন জিদান হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে খেলতেছিল, ডেভিড বেকহামও তখন খেলে। সো এক্সট্রা টাইমে 92 মিনিটে এক্সট্রা গোল দিয়ে হচ্ছে কি ইংল্যান্ডে হারাইছিল। যাই হোক, ওই সময় থেকে আমি ফ্রান্সে সাপোর্ট করি। ফ্রান্স ইজ অ্যান অ্যামেজিং টিম, ফাইন অর এভার ইট ইজ। তো অনেক কিছু আছে আর কি। তো আমি তোমাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে এরকম, ফুটবলে অনেক মজার মজার ব্যাপার আছে আর কি, এরকমই হয়। তো এই মেসি অনেক ডেঞ্জারাস হবে, কিন্তু এই যে এমবাপ্পে ভাই, সামথিং এলস, তাই না? সো এই যে এমবাপ্পে 18-তে যে এমবাপ্পেরে দেখছি, এখন এমবাপ্পে আরো ডেঞ্জারাস লাগে, তাই না? তো বাংলাদেশে যদি এমবাপ্পে জন্মগ্রহণ করতো, এমবাপ্পের নাম হইতো বাপ্পি, তাই না? এমবাপ্পের নাম হইতো বাপ্পি। বাপ্পি হইতো, আর বাপ্পি হচ্ছে গিয়ে ডিউ কোচিং সেন্টারে, ডিউতে পড়ার জন্য কোনো একটা ফার্ম গেটের কোচিং সেন্টারে ঘুরে বেড়াতে হন, তাই না? যে ডিউতে আমি পড়তে চাই, বাপ্পি। বাপ্পি হালান্ড হচ্ছে হেলাল, হালান্ডের নাম হইতো হেলাল, আর এমবাপ্পের নাম হইতো বাপ্পি। বাপ্পি দেখা যেত ডিউতে পড়তে চায়। সো ডিউতে পড়ার জন্য বাপ্পি এখন বিভিন্ন কোচিং সেন্টারে অলিতে গলিতে ঘুরে বেড়াইতো, তাই না? এই অবস্থা। ফাইন। 6-1, কিছু কি মনে পড়ে? এই যে কিছুই মনে পড়ে না, তাই না? 7 আপ দিয়ে দিল ব্রাজিল। এই এক আছে 7 আপ, এই আছে 6-1, এই সব নিয়েই যারা পড়ে আছে তাদেরকে বলবো ফুটবল খেলা অনেক দূর আগায় গেছে। আমরা ওখান থেকে চলে আসি। 2014 সালে 7টা গোল খাইছিল ব্রাজিল। তো ওইটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে ওইটা। আমরা তো টক্সিক না, আমরা ব্রাজিলকে কেন পচাবো? হয় এরকম মাঝে মধ্যে হয়। মনে আছে 14-এর সেমিফাইনালে খেলা, ব্রাজিল ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, জার্মানির সঙ্গেই খেলা। তো ঘুম থেকে উঠবো করে আর কি, রাতের বেলা খেলা। তো আমাকে বারবার ডাকতেছে যে ঘুম থেকে ওঠ, খেলা শুরু হয়ে গেছে। তো আমি উঠতেছি না, কতক্ষণ পরে এসে বলে এটা গোল। গোল, আচ্ছা একটা গোল হয়েছে, ফাইন, উঠবো উঠবো করতেছি, কিন্তু আবার এসে বলতেছে গোল, কিছু উঠতেছি তো না, আবারও গোল। তাই, আচ্ছা আমি উঠতেছি। তার কিছুক্ষণ পরে এসে আবারও কেউ হচ্ছে গোল। কিন্তু ভাই, এই 4-5 মিনিটের মধ্যে 3 গোল। তো আমি উঠছি, উঠে যাই দেখি আবার আর এক গোল, 4 গোল, গোলের পরে গোল। ওইদিনকে ব্রাজিলের অবস্থা খুব খারাপ হয়েছিল, খুব বাজে হয়েছিল। ওইদিকে নেইমার ছিল না মাঠে, মিস প্রবাবলি অস্কার ছিল ওই সময় টিম। আমার কাছে মনে হয় নেইমারের থেকে অস্কারের প্রতি, অস্কার ব্রাজিলের হাল্ক অস্কার, ওরা হচ্ছে তখন ব্রাজিল টিমের প্লেয়ার। 14-এর কথা বলতেছি, আজ থেকে 12 বছর আগে। তো ওই অস্কার এবারে করা বেটার ছিল। নেইমার ইজ নট আ গুড প্লেয়ার, এখন নাই। ছায়া হয়ে থাকলে ভালো প্লেয়ার হওয়া যাবে না। হ্যাঁ, কাসিমেরো এখন, কাসিমেরো তো হচ্ছে ডিফেন্ডার ভালো। কাসিমেরো, তবে দিয়াগো কোস্তা বেশ ভালোই ছিল, ডিফেন্ডার ছিল। ভাইয়া, নটরডামে অ্যাডমিশনের জন্য কত ঘন্টা করে পড়তে হয়? রোদ্দুর ক্যানভাস, হাসায় দিলা আমাকে, হাসি হাসি এসে গেল। নটরডামের কলেজে অ্যাডমিশনের জন্য কত ঘন্টা করে পড়তে হয়? নটরডামের কলেজে অ্যাডমিশনের জন্য ভাই এক্সট্রা করে পড়তে হয়, এইটাই আসলে এক্সট্রা। আমি নিজে কিচ্ছু পড়ি নাই, সোজা বাংলা ভাষায় তুমি বুঝছো, আমি নিজে কিছু পড়ি নাই নটরডাম কলেজের জন্য। জাস্ট আমার, তার মানে এই না আমি আগে পড়ালেখা খুবই ভালো মতো করা ছিল, তাই না? আমি বরিশাল জিলা স্কুলের ফার্স্ট বয় ছিলাম। আর এই ফার্স্ট বয় ছিলাম, এটা গর্ব টর্ব ওইগুলি এখন এই বুড়ো বয়সে এসে বলা হাস্যকর। সো ওখান থেকেই বলতেছি যে, তার মানে এটা বুঝতেছো, এটা বলার কারণ এটা এটা বুঝতেছো যে পড়ালেখা অনেক ভালো মতো করা ছিল। তো অনেক ভালো মতো করা ছিল দেখেই হয়তো বা আমার অ্যাডমিশনটা হয়েছে, বা যা আসছিল রিটেন টাইপ সাবজেক্টিভ যা আসলে পারছি। তো অতটুকু মেজরিটি পড়া আছে, তুমি এসএসসির পড়াটাকেই একটু রিভাইজ করতে পারো। কত ঘন্টা করে পড়লে নর্থডাম কলেজে চান্স পাওয়া যায়, এইগুলো জাস্ট এক্সাজারেট করা। আমি তো তাদেরকে বলবো নর্থডাম কলেজে তাহলে চান্স পাওয়ার দরকারই নেই, কত ঘন্টা না। তুমি জাস্ট তোমার ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের বইগুলো ভালো করে একটু পড়বা, একটু রিভাইজ করবা, আর চাঙ্গা থাকবা, ইন্টেলেকচুয়াল হইতে হবে, তাই না? এই কোশ্চেনগুলো করো মানে তোমার মাথার মধ্যে বুদ্ধি, জ্ঞান বুদ্ধি কীরকম ভাবে কাজ করে আই ডোন্ট নো। সো ওই রকম না, স্মার্ট হইতে হবে, স্মার্ট স্মার্ট কনফিডেন্স স্মার্ট। ওকে ফাইন। ভাই, নেইমার তো ল্যাংরা, এই পোলাবান কি বলে এইসব বলতে হয় না। এই ল্যাংরা তো একটা আমের নাম, মিয়া তুমি মিয়া নেইমারে বলতেছো ল্যাংরা। মানে নেইমার খারাপ না, মানে পড়ে যায় খালি, নেইমার খালি পড়ে যায়, টাচ করলে নেইমার পড়ে। নেইমার কি, এটা তুমি জানবা
2000 কত হবে, 17 হবে মনে হয়, হ্যাঁ 17 হবে, 16 বার্সেলোনায় যখন হচ্ছে নেইমার সুয়ারেজ আর হচ্ছে গিয়া মেসি খেলে, ত্রিশূল আক্রমণ দিত। পিএসজির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের একটা খেলায় পিএসজির সঙ্গে 4-1 গোলে হারছে, পরের রাউন্ডে যাইতে হলে ওদেরকে প্রচুর পরে ওই অ্যাওয়ে ম্যাচে আসলে ভালো খেলতে হইতো, হোম ম্যাচে 6-1 গোলে জিতে লাগতো, 6-1 গোলে জিতছে। নেইমার ওয়াজ দ্য ওয়ান, বলছিল যে 99% এটা সম্ভব না, আর 1% আমার বিশ্বাস যে আমরা পারবো। সো নেইমার হচ্ছে সেটা, নেইমার অনেক ভালো খেলে, তাই না? ওকে, পোলাপান বেশি দুষ্ট, এখন বলছে এমবাপ্পের নাম বাপ্পি না পাপ্পি, দূর মিয়া বদমাইশ মিয়া, পোলাপান যাই হোক, বাপ্পি 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 এমবাপ্পি। সেবার আসো, এবার ডিউতে একটা এমসিকিউ খুব আসে, ওইটা হচ্ছে গিয়া আমরা এখন হচ্ছে দেখবো এই সর্বোচ্চ সর্বনিম্ন মানের। ওকে ফাইন, মনে করো এটা বলছে দুটি ভেক্টরের, আমি ওই এমসিকিউটাই লিখতেছি, দুটি ভেক্টরের দুটি ভেক্টরের দুটি ভেক্টরের সর্বোচ্চ সর্বনিম্ন মান, সর্বোচ্চ সর্বোচ্চ ও সর্বনিম্ন সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে 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 4 একক ও 1 একক। ওকে ফাইন, নিচের কোনটি এদের লব্ধি হতে পারে না? নিচের কোনটি নিচের কোনটি নিচের কোনটি নিচের কোনটি নিচের কোনটি এদের এদের লব্ধির মান নয়, এদের লব্ধির মান নয়, এদের লব্ধির মান নয়, নিচের কোনটি এদের লব্ধির মান নয়? ওকে, এটা একটা এমসিকিউ টাইপ কোশ্চেন। ফাইন, তো অপশন দিছে এ বি সি ডি। ওকে ফাইন, আচ্ছা নিচের কোনটি এদের লব্ধির মান নয়, নিচের কোনটি, এখানে একটু কারেকশন আছে, দুটি ভেক্টরের মান যথাক্রমে, দুটি ভেক্টরের মান একটু ঘুরে দিচ্ছি, দেখো ভেক্টরের মান যথাক্রমে যথাক্রমে 4 ইউনিট বা 4 একক ও 1 একক 1 একক, নিচের কোনটি এদের লব্ধির মান নয়? নিচের কোনটি এদের লব্ধির মান নয়, মানে লব্ধির মান হতে পারে না, নিচের কোনটি এদের লব্ধির মান হতে পারে না? 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 দেখো 4টা অপশন দিছে, নিচের কোনটি এদের লব্ধির মান হতে পারে না। তো এটা দেখে প্রথমে একটু অন্যরকম লাগতে পারে, তো দেখো এটা প্রথমে দেখে একটু অন্যরকম লাগতে পারে। আগে আমরা দেখব লব্ধির মান কত কত হতে পারে, লব্ধির মান কত কত হতে পারে। এখানে বলছে নিচের কোনটি, স্যার নেক্সট ক্লাস কবে? রুটিন কিন্তু বলা হয়েছে শনি সোম বুধ, শনি সোম বুধ রাত্র 8টা, শনি সোম বুধ রাত্র 8টা, শনি সোম বুধ রাত্র 8টা, আজকে বুধ, তাহলে নেক্সট ক্লাস পরে শনিবার, শনি সোম বুধ রাত্র 8টা। ওকে ফাইন, তাহলে দেখো দুইটা ভেক্টরের লব্ধির মান যথাক্রমে 1 ইউনিট, যথাক্রমে 4 ইউনিট ও 1 ইউনিট, 4 ইউনিট ও 1 ইউনিট, নিচের কোনটি এদের লব্ধির মান নয়? ওকে ফাইন, তাহলে দুইটা ভেক্টরের মান বলা আছে, লেটস সে এটা হচ্ছে গিয়া পি ভেক্টর, এটা হচ্ছে গিয়া কিউ ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে গিয়া কিউ ভেক্টর। তাহলে বলো তো লব্ধির সর্বোচ্চ মান কত হবে? লব্ধির ম্যাক্সিমাম মান হইতে পারে পি প্লাস কিউ, এটা আমরা আজকে দেখছি, পি প্লাস কিউ হইলে 4 + 1 মানে 5, লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে গিয়ে 5 হইতে পারে। ওই দুইটা ভেক্টর বিভিন্ন কোণে আমরা যোগ করতে পারি, এক একটা সময় এক এক রকম হবে, কিন্তু যেভাবেই যোগ করি কেন সর্বোচ্চ মান হইতে পারে 5। লব্ধির সর্বোচ্চ না সর্বনিম্ন মান কত হইতে পারে? লব্ধির সর্বনিম্ন মান হইতে পারে হচ্ছে গিয়া পি মাইনাস কিউ মানে 4 - 1 মানে 3। তাইলে আমরা বুঝে গেছি লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে গিয়া 5, আর লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে গিয়া 3। মানে লব্ধির মান এই 3 এবং 5-এর মধ্যে থাকবে, 3 এবং 5-এর মধ্যে থাকবে, আর এর মান 3 এবং 5-এর মধ্যে থাকবে। মানে এভাবে লেখা যায়, লব্ধির সর্বনিম্ন মান যেটা তার সমান হবে লব্ধির মান,
অথবা তার থেকে বড় হবে। সর্বনিম্ন মানে কি? সর্বনিম্ন এত হইতে পারে, এর থেকে বড় হইতে পারে আর এর মান। দেখো আর এর মান এর থেকে বড় হইতে পারে, এই যোগফলের মান এর থেকে বড় হইতে পারে। আর সর্বোচ্চ মান কত হইতে পারে? সর্বোচ্চ মানের সমান অথবা কম হইতে পারে। মানে লব্ধির মান, লব্ধির মিনিমাম এবং ম্যাক্সিমামের মাঝামাঝি হইতে পারে। মিনিমাম মান পাইছি আমরা 3, ম্যাক্সিমাম পাইছি 5। মানে লব্ধির মান 3-এর সমান অথবা বড় এবং 5-এর সমান অথবা ছোট। মানে লব্ধি 3 থেকে 5-এর মধ্যে হইতে পারে এই ব্যবধিতে। নিশ্চয়ই সবাই এটা বুঝতেছো। লব্ধি 3-এর সমান অথবা বড়, অথবা লব্ধি 5-এর সমান অথবা ছোট। মানে 3 থেকে 5-এর মধ্যে হবে। 3 হইতে পারে, 5 হইতে পারে, 4 হইতে পারে। তাহলে দেখো এই যে লব্ধির মান 5, হ্যাঁ হতে পারে, হতে পারে। দেখো 5-এর সমানও তো হইতে পারে লব্ধির মান, তার মানে এটা হতে পারে। লব্ধির মান 4, হ্যাঁ হতে পারে। 3 এবং 5-এর মধ্যেই তো পারে 4। 3 এবং 5-এর মধ্যে না, 3-এর থেকে বড়, 5-এর থেকে ছোট, মানে 4ও হইতে পারে। হ্যাঁ লব্ধির মান এটাও হইতে পারে। আবার দেখো লব্ধির মান 3ও হইতে পারে। 3 কেন হইতে পারে? কারণ এটা তো সর্বনিম্ন মান, এটা সমান অথবা এর থেকে বড়, মানে 3 হইতে পারে। কিন্তু লব্ধির মান কি কখনো 6 হইতে পারে? এই এদের লব্ধি, এই দুইটা ভেক্টরের লব্ধি কি 6 হইতে পারে? কারণ না, সর্বোচ্চ মানই হচ্ছে 5। 5-এর থেকে বড় এই দুইটা ভেক্টরের লব্ধি হতে পারে না। 5-এর থেকে বড় এই দুইটা ভেক্টরের লব্ধি হতে পারে না। তার মানে 6 কখনোই এই দুইজন ভেক্টরের, যাদের মান 4 এবং 1, তাদের লব্ধি কখনো 6 হইতে পারে না। তার মানে এইটা হতে পারে না, বাকি ওই তিনটা হইতে পারে। দেখো ইজি ট্রিক্স, ইজি ট্রিক্স, এমন কি কঠিন কিছু, এমন কি কঠিন কিছু, একদম ইজি ট্রিক্স। আমরা আজকে যা পড়ছি দেখো সহজ জিনিস কিন্তু আমরা পড়ছি। আমি কি কঠিন কোনো সূত্র পড়াইছি? এগুলো যখন আমি পড়াচ্ছি তখন অনেকেই জানি যে এগুলি পারি পারি পারি। তো এই সোজা জিনিসই দেখবা ডিউর পরীক্ষা হলে মাথায় কাজ করতেছে না, টাইম প্রেসারে, তাই না? এই কেমনে কি এটা কেমনে বের করে, এরকম এক অবস্থা। তো এই যে জিনিসপত্রগুলো, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট। ওই একটা কথা আমি বারবার বলি, সহজ কথা বলতে আমায় বলো যে সহজ কথা যায় না বলা সহজে, তাই না? এটা রবীন্দ্রনাথ বলছিল। তো এই সহজ টপিকগুলাকেই খুব ভালো মতো অন্তরে ধারণ করতে হবে, যাতে করে আমাদের অ্যাপ্লিকেশনের জায়গাতে একদম শার্প থাকে, তাই না? অ্যাপ্লিকেশনের জায়গাতে একদম শার্প থাকে। এটা একটা ডিউ স্ট্যান্ডার্ড কোশ্চেন। ডিউ স্ট্যান্ডার্ড এটা একটা ভালো কোশ্চেন। খালি ডিউ স্ট্যান্ডার্ড কোশ্চেন বললেই হবে না, এটি একটি ডিউ স্ট্যান্ডার্ড ভালো কোশ্চেন। এই যে দেখো এখন থেকে তোমরাও এমবাপ্পি, তাই না? ডিউর কোশ্চেন পেরে গেছো, এমবাপ্পি বাপ্পি। ভাই কাল ইংরেজি দ্বিতীয় পরীক্ষা, দোয়া করেন, অলওয়েজ দোয়া থাকবে ভাই, সবার জন্য মন থেকে দোয়া থাকবে, সবার জন্য অলওয়েজ মন থেকে দোয়া থাকবে, সবার জন্য অলওয়েজ মন থেকে দোয়া আমার আছে। যাদের এইচএসসি পরীক্ষা 26 ব্যাচের, দোয়া করতেছি সবাই ভালো মতো আসলে পরীক্ষাগুলো দাও, তাই না? বাংলা ইংলিশ পরীক্ষা দিয়ে উঠো, তারপর সায়েন্সের পরীক্ষাগুলো দাও। ভাই আপনি তো খুলনার সন্তান, খুলনার কয়েকটা ভালো কলেজের কথা বলেন। আর যশোর ক্যান্টনমেন্ট কেমন? স্যাড বাট ট্রু। তানবীর, আমি হ্যাঁ খুলনার, আমার নানা বাড়িও খুলনা, আমার দাদা বাড়িও খুলনা, মানে পুরাপুরি আমার বংশ পরম্পরা সব খুলনা, সব খুলনা। হ্যাঁ আমার নানা বাড়ি দাদা বাড়ি সবই খুলনা। কিন্তু স্যাড বাট ট্রু, আমি খুলনায় আসলে থাকি নাই। আমি খুলনায় থাকি নাই বলতে কি, ঈদ কোরবানি করতে খুলনায় গেছি, মানে আনন্দ ফুর্তি, কিন্তু খুলনায় বেড়ে ওঠা, খুলনার স্কুল কলেজে পড়া, এটা আমার হয় নাই। ওকে, সো আমি মনে করি তোমরা আমার থেকে না জিজ্ঞাসা করে খুলনাতে যে পড়ালেখা করছে তার থেকে যে একটু জেনে নিলে বেটার হবে। আমি একদম বংশগতভাবে খুলনার, বাট আমার 14 গোষ্ঠী সব খুলনার, কিন্তু আমি খুলনাতে থেকে বড় হইনি। একটা জায়গায় না পড়ে আমি জ্ঞান দিব না। আমি নর্থডাউন কলেজ সম্পর্কে অনেকগুলি কথা বলি, কেন বলি? কারণ আমি ওই কলেজে পড়ছি ভাই, নাইলে আমি বলতাম না, নাইলে আমি জ্ঞান দিতাম না নর্থডাউন কলেজ নিয়ে। আমি ওখানে পড়ছি তাই বলি। তো এই এক্সপিরিয়েন্সটা আমার আছে। আমি বুয়েট নিয়ে অনেক কথা বলি, কারণ আমি ওখানে পড়েছি তাই, তাই না? এই ভার্সিটি এক্সাম টেক্সাম এগুলো দিছি, এগুলোতে চান্স পাইছি তাই, নাহলে এগুলি বলতাম না। ভাই এতদিন পরে কেন ক্লাস? অসুস্থ ছিলাম। ইমরান নাজির পাকিস্তানের একজন ওপেনার ছিল। ভাইয়া আমি তো অনেক এনডিসির ভাইদের কাছে শুনেছি অনেক সময় এনডিসিতে বাইরে থেকেও কোশ্চেন হয়। বাইরে থেকে কোশ্চেন হয়, ওটা না পারলেও চলবে, বাইরে থেকেও কোশ্চেন হয়, এটা সত্যি কথা। বাইরে থেকেও কোশ্চেন হয়, এটা সত্য কথা। কিন্তু এমন বাইরে থেকে কোশ্চেন হয়, ওটা তোমার ফুল সিলেবাস না, একদম বাইরে থেকে, সবার জন্য বাইরে। ওকে ফাইন। ওকে ইমরান নাজির ভাইয়া এতদিন পরেই কেন ক্লাস? আমি তো বললাম রে ভাই আমি অসুস্থ ছিলাম। আচ্ছা ফাইন, এবার আসো, এবার আসো, এবার আসো। ফাইন। তো গেল এটা, গেল এটা। তাহলে এটা আমরা বুঝে ফেলছি। এবার চলো আমরা আরো একটি অঙ্ক করব। এবার আমরা আরো একটি অঙ্ক করব। এই অঙ্কটা বেশ ভালো, হ্যাঁ এই অঙ্কটা বেশ ভালো, এই অঙ্কটা বেশ ভালো, এই অঙ্কটা চমৎকার একটা অঙ্ক। দেখো এই অঙ্কটা একটু অন্যভাবে করতে হয়। এইটা ভেক্টরের, ভেক্টর যোগের অন অফ দ্য গুড ম্যাথ,
আহামরি চমৎকার এগুলো আমি বলবো না। আমাদের 10-12টা লেকচার হবে, সব লেকচার শেষ হওয়ার পরে এসে যখন আমরা পরিপক্ক হব তখন এমন এমন অঙ্ক আমরা করব যেটা তুমিই ফিল করতে পারবা যে এইগুলো ভালো অঙ্ক। ওকে, তো এটাও একটা ভালো অঙ্কের মধ্যে পড়বে। তো চলো আমরা এই অঙ্কটা করি। আমি জানি কোন অঙ্কগুলো তোমাদেরকে করাই দিতে হয়। লাস্টের দিকে যাই আমরা দেদারসে অনেক অঙ্ক করব, লাস্টের দিকে যাই দেদারসে অনেক অঙ্ক করব, দ্যাটস আ ডিফারেন্ট থিং। ওকে ফাইন, এবার আসো আমরা এই অঙ্কটা করি। এখানে কি বলছে, দুটি দুটি ভেক্টরের দুটি ভেক্টরের ভেক্টরের দুটি ভেক্টরের মান দুটি ভেক্টরের মান দুটি ভেক্টরের মান দুটি ভেক্টরের লব্ধি দুটি ভেক্টরের লব্ধি দুটি ভেক্টরের লব্ধি দুটি ভেক্টরের লব্ধি 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 দুটি ভেক্টরের ভেক্টরের একটির একটির দুটি ভেক্টরের মান একটির মান 6 একক বৃদ্ধি করলে বৃদ্ধি করে এবং অন্য ভেক্টরটির মান, দুটি ভেক্টরের একটির মান 6 একক বৃদ্ধি করে এবং অন্য ভেক্টর এর অন্য ভেক্টর এর অন্য ভেক্টর এর অন্য ভেক্টরের মান দ্বিগুণ করে দ্বিগুণ করে দ্বিগুণ করে লব্ধি নিলে লব্ধি নিলে লব্ধি নিলে এদের লব্ধির দিক এদের লব্ধির দিক এদের লব্ধির দিক লব্ধির দিক ভেক্টর দ্বয়ের লব্ধির দিকের এদের লব্ধির দিক পূর্ববর্তী লব্ধির পূর্ববর্তী লব্ধির এদের লব্ধির দিক পূর্ববর্তী লব্ধির দিকে থাকে। এই কোশ্চেনটা শুনেই বুঝবে না কি কইলো, আনসার করার পরে তুমি বুঝে যাবা। এদের লব্ধির দিক পূর্ববর্তী লব্ধির দিকেই থাকে দিকেই থাকে থাকে প্রথম ভেক্টরটির মান নির্ণয় করো। প্রথম ভেক্টরটির মান নির্ণয় করো। প্রথম ভেক্টরটির প্রথম ভেক্টরটির প্রথম ভেক্টরটির মান নির্ণয় করো। 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 কি বলছে, দুটি ভেক্টরের একটির মান 6 একক বৃদ্ধি করে এবং অন্য ভেক্টরের মান দ্বিগুণ করে লব্ধি নিলে এদের লব্ধির দিক পূর্ববর্তী পূর্ববর্তী লব্ধির দিকেই থাকে। এদের এদের লব্ধির দিকেই থাকে। প্রথম ভেক্টরটি নির্ণয় করো। আমি জানি এই কোশ্চেনটা পড়ার পরে তোমরা যারা প্রথম পড়তেছো, তোমরা মেজরিটি তো তোমরা সবাই প্রথমই পড়তেছো, তারা এটা প্রথমে কোশ্চেন শুনে বুঝবে না কি কি জানি কইলো, মনে হবে কি কি যেন কইছে ভাইয়া। ওকে, বলছে এসএসসি 26 ব্যাচ। আমি ভাই এইচএসসির ঘ ও বুঝি না এখনো। এটা বলছে হচ্ছে প্রীতি সিনথিয়া। এইচএসসির ঘ বুঝো না কেন? আমরা বলি না যে আমি কলমের ক ও বুঝি না, মানে কলম শব্দটা শুরু হয় ক দিয়ে, এই জন্য বলি ক ও বুঝি। আমি গণিতের গ ও বুঝি না, আমি ফিজিক্সের প ও বুঝি না, এরকম করে আমি পদার্থবিজ্ঞানের প ও বুঝি না। কিন্তু তুমি বলছো আমি এইচএসসি ব্যাচ, আমি এইচএসসির ঘ ও বুঝি না। এইচএসসি তুমি বলতে পারতো আমি এইচএসসির এও বুঝি না বা এইচই বুঝি না, তুমি বলছো এইচএসসির ঘ ও বুঝি না, মানে লজিক পেলাম না। যা করে আসো এই অঙ্কে আসো। ফাইন। সো এখানে কি বলছে দেখো, এটা বুঝতে হবে, এটা আমাদেরকে ঠান্ডা মাথায় বুঝতে হবে। এই অঙ্কটা ভালো, দেখো এই অঙ্কটা ভালো। শুধু ভেক্টরের সূত্র দিয়ে অঙ্ক হবে না। এই ভেক্টরের সূত্র দিয়ে যারা অঙ্ক করতে যাবে তারা পারবা না, এটা একটা স্পেশাল ম্যাথ। দেখো এইখানে বলা আছে যে এইখানে বলা আছে যে দেখো এই যে দেখো মনোযোগ কি বলছে, বলছে দুইটা ভেক্টর আছে, এখানে দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর এই বরাবর, একটা ভেক্টর এই বরাবর। ভেক্টর দুটো ধরলাম, একটা পি একটা কিউ। দেখো এই অঙ্কটা আমি এখানে করা দিচ্ছি, একটা পি একটা কিউ। হ্যাঁ এই অঙ্কটা স্পেশাল, একটা পি একটা কিউ।
এই যে আমি যে করাই দিয়েছি ভেক্টর নিয়ে অনেক ভুগতা, ইউজুয়ালি স্টুডেন্টরা ভেক্টর নিয়ে অনেক ভোগে। তো ওই ভোগার দরকার নাই, ভেক্টরটাকে এখন সহজ করে দিচ্ছি যাতে করে ফিজিক্স পড়াটা সহজ হয়। ওকে, এটা তো ইজি কাজ না। তো তোমাদের ভুগতে না হয় আর কি। হ্যাঁ, ফাইন। সো দেখো, দেখো যে এই যে দেখো যে এই যে দেখো যে এই যে দেখো যে এইখানে দুইটা ভেক্টর আছে, এইখানে দুইটা ভেক্টর আছে, এইখানে দুইটা ভেক্টর আছে, এইখানে দুইটা ভেক্টর আছে। ধরো এইটা হচ্ছে গিয়া কি ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা পি ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, আর এটা হচ্ছে কিউ ভেক্টর। ওকে, এখন এদের লব্ধি, প্রথমে ভেক্টর একটা পি একটা পি, বলছে না দুটি ভেক্টর, তো তার একটা পি একটা হচ্ছে কিউ। এখন প্রথমে এই পি কিউ এর লব্ধি হচ্ছে গিয়ে এই সামান্তরিকের কর্ণ। আমরা জানি এই পি কিউ এর লব্ধি হচ্ছে এই সামান্তরিকের কর্ণ, এটাই হচ্ছে এদের প্রথম লব্ধি, এটাকে আমি বললাম আর। দেখো, পি এবং কিউ এর লব্ধি হচ্ছে এই সামান্তরিকের কর্ণ, পি এবং কিউ এর লব্ধি হচ্ছে এই সামান্তরিকের কর্ণ। এই যে পি ভেক্টর, এই যে কিউ ভেক্টর, এটা হচ্ছে পূর্ববর্তী লব্ধি, এটা হচ্ছে পূর্ববর্তী লব্ধি। এদের মান এবং এই দেখছো এদের মান কিন্তু চেঞ্জ করবে, পি কিউ এর মান চেঞ্জ করবে। এই অঙ্কটা দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখলেই বুঝবা। সো এদের মান আমরা জানি পি কিউ, এদের পূর্ববর্তী লব্ধি, প্রথম অবস্থায় পি এর সঙ্গে কিউকে লব্ধি করলে লব্ধি হচ্ছে এটা। এরপরে করছে কি দেখো, দুটি ভেক্টর একটির মান 6 একক বৃদ্ধি করছে, একটার মান 6 একক বৃদ্ধি করে আর অন্য ভেক্টরের মান দ্বিগুণ করে। তার মানে পি এর মান 6 বাড়াইছে আর কিউ এর মান দ্বিগুণ করছে। তাহলে ঘটনা কেমন হয়ে যাবে? এই মনোযোগ দেখো, এবার ঘটনা কেমন হয়ে যাবে। এই পি এর মানকে আমি 6 একক বাড়াইছি, তাহলে কি পি বড় হয়ে গেছে না? পি ভেক্টরটা এখন কি লম্বা হয়ে গেছে? ইটস কোয়াইট কমন সেন্স, এটা এখন লম্বা হয়ে যাবে, এটা এখন লম্বা হয়ে যাবে। তার মানে এখন যে ভেক্টরটা এটার মান হবে পি প্লাস 6। দেখো এটা বড় হয়ে গেছে, আগে ছিল একটুক, এখন 6 একক বাড়ানোতে এটা বড় হয়েছে, এতটুকু হয়েছে, পি প্লাস 6। আর কিউকে করছে দ্বিগুণ, কিউরে করছে দ্বিগুণ, মানে কিউও তো বড় হয়ে গেছে। দেখো কিউ এবার দ্বিগুণ করে দিছে, কিউকে করে দিছে দ্বিগুণ, কিউকে করে দিছে দ্বিগুণ, খেয়াল করে দেখো কিউকে করে দিছে দ্বিগুণ। তাহলে এখন কিউ এর মান হয়ে গেছে, এই যে কিউ এর মান হয়ে গেছে 2q। দেখো কিউটা বড় হয়ে গেছে, আগে ছিল একটুক, দ্বিগুণ করতে বড় হয়ে গেছে। এবার এদের লব্ধি নিছে এই পি প্লাস 6 এর সঙ্গে এইটার সঙ্গে এইটারে এবার যোগ করছে। যোগ করলে যে সামান্তরিকটা হয়, একটু মনোযোগ দাও, দেখো যোগ করলে যে সামান্তরিকটা হয়, এই যে সেই সামান্তরিক, এদেরকে যোগ করছে, এদিকে যোগ করলে যে সামান্তরিক হয় তার কর্ণটাই যে এদের লব্ধি। তাহলে নতুন কর্ণ এইটা, দেখো এই যে নতুন কর্ণ এইটা, নতুন কর্ণ এইটা। একটু ছবিটাকে সুন্দর করে আঁকতে হবে, ছবিটা একটু এলোমেলো লাগছে, দেখো এগুলি একটু ঠিক করি, বাঁকা হয়েছে, এই যে হয়ে গেছে, দেখো এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো, বলছে এই পি কে 6 একক বাড়াইছে, কিউকে দ্বিগুণ করছে, এতে কইরা যে নতুন লব্ধি পাইছে, এই যে নতুন লব্ধি, পরিবর্তিত লব্ধি, এটার নাম দিল আর প্রাইম, সেটা একই দিকে আছে। দেখো কি বলছে, দুটি ভেক্টরের একটির মান 6 একক বৃদ্ধি করে অন্য ভেক্টরের মান দ্বিগুণ করে লব্ধি নিলে এদের লব্ধির দিক পূর্ববর্তী লব্ধির দিকেই থাকে। আগের লব্ধির দিক ছিল এটা, খেয়াল করো এটা ছিল আগের লব্ধির দিক, এখনো লব্ধির দিক এটাই আছে, একই দিক। তার মানে লব্ধির দিক চেঞ্জ হয় না, খালি পি রে 6 বাড়াইছে আর কিউ রে দ্বিগুণ করছে। এখন আমাদেরকে বলছে প্রথমটির মান কত, বলছে প্রথম ভেক্টরটির মান কত। প্রথম ভেক্টর বলতে আমরা পি রে ধরছি, পি এর মান কত এটা বের করতে হবে। আমরা এটা কেমনে করব? নানা রকম সূত্র লাগাইতে পারো, ক্যালকুলেশন করতে করতে হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু তুমি পারবা না। স্যার আপনি কি ফিজিক্স ক্লাস করাবেন? হ্যাঁ আমি তো ফিজিক্স ক্লাস করাবো। ও আগের ক্লাসগুলো তুমি করোনি মোস্ট প্রবাবলি। প্রীতি সিনথিয়া তুমি আগের 3টি ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল থেকে করে নিতে পারো, ঠিক আছে, ফাইন, ওকে ফাইন, ভেরি গুড। এবার দেখো তাহলে এবার খেয়াল করো, আগের ক্লাস না করা থাকলে কিন্তু অনেক কিছুই মাথার উপর দিয়ে যাবে। তো আগের 3টি ক্লাস হয়েছে, আগের 3টি ক্লাস হয়েছে, এই যে আরেকটা ক্লাস 4 নম্বর ক্লাস। প্রীতি সিনথিয়া কোথায় ছিলে, এতদিন পরে তুমি এলে, ওকে ফাইন, ভেরি গুড। মোহাম্মদ মাহের বলছো স্যার কিছু বুঝতেছি না। স্যার যে তুমি মাহের, তুমি পোলাপানগুলোর প্রতি মায়াও লাগে আসলে। সেটা হচ্ছে যে আগে 3টা ক্লাস হয়েছে, হ্যাঁ আগে 3টা ক্লাস হয়েছে, ওই ক্লাসগুলো একটু করে আসতে হবে। হ্যাঁ ওই ক্লাসগুলো একটু যদি করে আসি
তাইলে এটা বুঝতে সুবিধা হবে। একদম 3টা ক্লাস করবো না, তারপরে ক্লাস সব আমি একদম মুড়ির মতো বুঝবো, এটা তো হবে না, তাই না? এটা তো 9-10 না। 9-10 হইতো, 9-10-এর পড়ালেখাকে আমি ছোট করি না, এটা অনেক ভালো পড়ালেখা হতো, বাম হাত দিয়ে পড়ালেখা হতো, সারাদিন ঘুরতাম। আমাদের সময় অ্যান্ড্রয়েড ফোন ছিল না, ছিল সিম্বিয়ান ফোন, তাই না? সিম্বিয়ান ফোনে MiG-33 চালান যাইতো, তো ওইগুলি চালাইতাম, সারাদিন ঘুরতাম, সারাদিন ঘুরতাম, সারাদিন ঘোরাফেরা করতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, সিজনাল টুর্নামেন্ট সব খেলতাম, তাই না? সারাদিন ঘোরাফেরা করতাম, শুধুমাত্র সিরিয়াস হইতাম ম্যাথ অলিম্পিয়াড আসলে, কারণ ওখানে ওই যে মেডেল টেডেল পাওয়া যায়, ন্যাশনালে যাওয়া যায়, অনেক কিছু হয়, বড় বড় ফিল হয়, তাই না? আর উপন্যাস পড়তাম সারাদিন, আর 9-10-এর বই মাঝে মধ্যে পড়তাম, সারাদিন এলাকায় ক্রিকেট ট্রিকেট এগুলো খেলে বেড়াইতাম, বা আমার দিয়ে 9-10-এর পড়ালেখা করতাম। সো ওই সময় ভাবতাম যে আমি বাংলাদেশের একমাত্র স্টুডেন্ট, যে আমার থেকে মেধাবী মনে হয় দুনিয়াতে আর কেউ হইতে পারে না, এরকম ভাবতাম, ওরা ভুল ছিল, তাই না? তো যাই হোক, ওই পড়ালেখায় 9-10-এর সিলেবাস আমার কাছে মনে হয় 1.5 মাস ঠিক আছে, 1.5 মাস ঠিক আছে, 2 বছর তো সময় নষ্ট, তাই না? এটাই সত্য কথা। তো 9-10 পড়েছি, 9-10-এ পরে ওই সময় ওইগুলা দিয়ে চলে গেছে, নর্দম কলেজ টলেজে চান্স পাইতো, পড়ালেখা করা লাগে না। ইন্টারমিডিয়েটে এসেও আমি ওই অ্যাটিটিউডে ছিলাম প্রথম 1 মাস, আর রে সব পারি, কয়দিন পরে দেখি যে অবস্থা, যদি মনোযোগ দিয়ে পড়ালেখা না করি তাহলে পারা তো পারা, পরীক্ষায় ফেল করা ছাড়া আর কোনো হয়ে থাকবে না। এই কনফিডেন্স নিয়ে এই অবস্থা হয়েছিল, এইটা সত্য কথা, ইহা সত্য কথা। ইন্টারে মারা খাইয়া যখন দেখবা যে পরীক্ষায় সম্পূর্ণ শেষ, ধ্বংস, ধ্বংস, তখন বুঝবা যে না না ঠিক আছে, একটু পড়ালেখা করতে হয়, একটু সিরিয়াসলি নিতে হয়, ঠিক আছে, ফাইন, আচ্ছা, ওকে, ফাইন, ওকে। তো এবার দেখো, এই যে হয়ে গেছে, এই যে আমরা আর লম্বা করবো না, আর বেশি লম্বা করবো না, এই যে চলে আসছি, এই অঙ্কটা করাই আমরা আজকে ক্ষান্ত দিব। ওকে ফাইন, এই অঙ্কটা সুন্দর অঙ্ক। তাহলে আমরা বুঝতেছি প্রথমে দুইটা ভেক্টর আছে, প্রথমে দুইটা ভেক্টর আছে পি এবং কিউ, এদের লব্ধি আমরা দেখছি এইটা। এরপরে প্রথম ভেক্টরটা একটু বড় করছি, পি এর সঙ্গে 6 যোগ হয়েছে, মানে ভেক্টরটার মান বেড়ে গেছে। এরপরে এই ভেক্টরটাকে দ্বিগুণ করছি, মানে 2q করছি। এরপর এই দুইটা ভেক্টরের লব্ধি নিছি, এই বড় বড় দুইটা ভেক্টরের, এবং এর যে লব্ধি সেটা আমরা দেখতে পাইছি প্রথমটার দিকেই আছে, প্রথমটাও এইদিকে ছিল, এই দুইটার লব্ধিও এই দিকে আছে। এখন আমাদের পি এর মান বের করতে হবে। মজার ব্যাপার খেয়াল করো, এখানে এই দুইটা ত্রিভুজ কি সদৃশকোণী ত্রিভুজ না? দেখো তো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এবং এবং এই ত্রিভুজটা সদৃশকোণী ত্রিভুজ। দেখো এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ কখন হয়? যখন হচ্ছে গিয়া ত্রিভুজের 3টা কোণই সমান হয়, 3টা কোণই সমান হলে সদৃশকোণী ত্রিভুজ। তোমরা এটা পড়েছো, তো খেয়াল করে দেখো, এই দুইটা ত্রিভুজে, মানে এই যে আমি আরেকবার দেখাচ্ছি, এই ত্রিভুজটা এবং 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 এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ। তো দেখতেছে এই দুজনেরই এই কোণটা সমান, একই কোণ, এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ সমান, আর এই কোণ আর এই কোণ এরাও অনুরূপ কোণ, মানে 3টা কোণই সমান, সদৃশকোণী ত্রিভুজ এই দুইজন। সদৃশকোণী ত্রিভুজের সদৃশকোণী ত্রিভুজের সদৃশকোণী ত্রিভুজের একই বাহুর অনুপাতগুলো সমান হয়। সদৃশ সদৃশ যে বাহুগুলো থাকে, ওই বাহুগুলোর অনুপাত সমান হয়। এইটা অবশ্যই পড়ছো, নাহলে 9-10 পাস করার কথা না। তো দেখো, এই যে বাহুটা, এই যে বাহুটা, এটা কি বলতো? এটা হচ্ছে পি। আর এই যে বাহুটা, এটা হচ্ছে P+6। যেহেতু এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ, তাহলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে P+6, এই দুইটার অনুপাত, মানে P/P+6 ইকুয়ালস। আবার দেখো, এই বাহুটা হচ্ছে গিয়া কিউ, দেখো এইটা যদি কিউ হয়, এতটুকু যদি কিউ হয়, এই সামান্তরিকের বিপরীত বাহু এটাও কিউ। আবার দেখো, এইটা যদি 2q হয়, তাহলে এই বাহুটা হচ্ছে গিয়া 2q, এটা আমরা বুঝতেই পারি, তাই না? এটা কোয়াইট কমন সেন্স। দেখো এইটা কিউ, তাহলে এইটা সামান্তরিক, তাহলে এটাও কিউ, এইটা 2q, তাহলে এটাও কিউ। তাহলে দেখো তো, এই বাহুটা আর এই বাহুটা অনুরূপ বাহু, তাহলে এদের অনুপাত, এবং এই বাহুটা অনুরূপ বাহু, এদের অনুপাত সমান হবে। তাহলে P/P+6 ইকুয়ালস টু হবে Q/2q, Q/2q, Q/2q। ডেফিনেটলি সবার এটা বোঝার কথা। তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে P+6, তাহলে P/P+6, এই দুটো অনুরূপ বাহুর অনুপাত ইকুয়ালস টু হবে এই দুইটা অনুরূপ বাহুর অনুপাত। তাহলে দেখো, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে 2q,
তাহলে কিউ ডিভাইডেড বাই 2q ইকুয়ালস টু হবে পি ডিভাইডেড বাই পি প্লাস 6, যেহেতু এই দুটো ত্রিভুজ সদৃশ ত্রিভুজ। ওকে, এটা যদি না বুঝো এরপরে তাহলে আর বুঝবা না, কিন্তু আমি জানি মেজরিটি বুঝে গেছো। ফাইন, তাহলে এই কিউ আর কিউ কাটা, তাইলে এই যে কিউ আর কিউ, এই যে কিউ কিউ, এই কিউ কিউ কাটা। দেখো কাটাকাটি করতে আমার খুব মজা লাগে। এই কিউ কিউ কাটা, এই কিউ কিউ যদি কেটে যায় তাহলে এখানে থাকবে হাফ। সো আমাদের তো দরকারই পি এর মান, এখন তো পি এর মান আমরা পাবো। দেখো আর গুণন করলে 2 ইন্টু পি, টু পি ইকুয়ালস টু, এই একের সঙ্গে এটা গুণ করলে পি প্লাস 6, 2p ইকুয়ালস টু পি প্লাস 6। তাহলে এবার খেয়াল করে দেখো, পি যদি এই পাশে আসে, পি ইকুয়ালস টু 6, পি ইকুয়ালস টু 6, পি ইকুয়ালস টু 6, আনসার হয়ে গেছে। বলছে প্রথম ভেক্টরটির মান নির্ণয় করতে, বলছে প্রথম ভেক্টরটির মান নির্ণয় করো, বলেছে প্রথম ভেক্টরটির মান নির্ণয় করো, বলছে প্রথম ভেক্টরটির মান নির্ণয় করো। প্রথম ভেক্টরটা আমরা পি ধরছি, সেটার মান হচ্ছে 6। এই অঙ্কটা ডিফারেন্ট, এই একটি অঙ্ক ডিফারেন্ট, মানে এমনও সম্ভব আছে যে এই অঙ্কটা তুমি পারো না, এই অঙ্কটা তুমি পারো না, কিন্তু ভেক্টরটা তুমি সব পারো, এটাও পসিবল। সব পড়ার পরও তুমি এই অঙ্কটাতে প্যাচ খেয়ে যেতে পারো। সো এটা একটা স্পেশাল কাইন্ড অফ ম্যাথ। তো এই অঙ্কটাকে আমি আলাদাভাবে আইডেন্টিফাই করে তোমাদেরকে এখানে করাই দিচ্ছি। যত অঙ্ক করানো হবে এরপরে তুমি ভেক্টরে কিছু পারবা না, এটা হওয়া উচিত না। হ্যাঁ, চাইলে আমি তো আমি এমন অনেক কিছু দিতে পারবো, সারা জীবন ভেক্টর পাওয়ানোর পরেও আমি তোমাদেরকে একটা অঙ্ক দিলাম, তোমরা পারবা না, সেটা আমি চাইলে তোমাদের দিতে পারবো, যে কোনো স্যারই পারবেন। তো সেটাতে আলোচনায় গেলাম না, কিন্তু পূর্ণাঙ্গভাবে যে এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট টুয়েট এগুলি যা আছে সব কিছুতে চান্স পাওয়ার জন্য যতটুকু পড়ার দরকার সবই তোমাদেরকে পড়াবো। সো আজকে ক্লাসকে আমি আর লম্বা করবো না, 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা থেকে লম্বা এই সময় করা যাবে না। আজকে ক্লাস আমরা কী করেছি, ভেক্টরের 4 নম্বর ক্লাস। আমরা সাধারণ সূত্রের মধ্যবর্তী কোণ বিভিন্ন রকম হলে স্পেশালি ভেক্টরের লব্ধি কেমন হতে পারে এটা পড়েছি আমরা। এরপরে অঙ্ক করেছি, এটার উপরে ডিপেন্ড করে ভেক্টর সামেশনের নানা টাইপের অঙ্ক আমরা আজকে ক্লাসে করেছি। আমাদের ক্লাস রুটিন এখন শনি সম্বুধ রাত্র 8টায়। কোনোদিন যদি ক্লাস না হয় তোমাদের কাছে স্পেশালি অ্যানাউন্সমেন্ট যাবে। এরকম হতে পারে এই আমাদের 10-12টা ক্লাস লাগবে ভেক্টর শেষ করতে আছে, 4 নম্বর ক্লাস। এমন হতে পারে কোনো একদিন হয়তো বা তোমাদের ক্লাসটা হচ্ছে না, সেটার জন্য তোমাদের কাছে অ্যানাউন্সমেন্ট যাবে, ঠিক আছে? এরকম হতেই পারে, এটা ভাবার কোনো কারণ নাই যে ভাইয়া হচ্ছে গিয়ে নিজে মরে যাইতেছে অসুস্থতায়, কিন্তু তোমাদের ক্লাসের জন্য দাঁড়ায় যাবে, এটা ভাইবো না। ওইটা ভাবলে তুমি ভুল ভাববা, ওইটা করবে না ভাই। কিন্তু অবশ্যই দায়িত্বের সঙ্গে তোমাদের সকল ক্লাস নেওয়া হবে। যদি কখনো এমন হয় যে আজকে ক্লাসটা নেওয়া হচ্ছে না, তবে এই পর্যায়ে আমাদের পড়ালেখার এমন রাশ না যে শেষ হয়ে যেতেছে সব, এরকম কিছু হয় নাই, অনেক টাইম আছে, আমরা ঠান্ডা মাথায় পড়বো। যদি কখনো ক্লাস রিশিডিউল হয় তোমাদেরকে জানানো হবে। তো ফাইন, এই নিয়ে 4টা লেকচার। যারা আগের 3টা করোনায় তাদেরকে বলবো আগের 3টা পাশাপাশি আজকের ক্লাস, এই হচ্ছে 4টা ক্লাস, সবগুলো করে ফেলবা। আজকে বুধবার, নেক্সট ক্লাস শনিবার, বৃহস্পতি শুক্র, 2 দিন টাইম মাঝখানে। তো আমি আশা করবো এই 2 দিনের মধ্যে অবশ্যই সবাই একটা ওই ক্লাসগুলো করে ফেলবা। নাহলে ওই ক্লাস না করে এসে আজকের ক্লাসে এসে যদি বলো ভাইয়া কিছু বুঝতেছি না, তারে বলবো তুমি ক্লাসে আইসো না, বোঝা লাগবে না। কথা হচ্ছে আগের ক্লাস করবা না, আইসা এরপরে এখানে বুঝতে চাবা, দরকার নেই ভাইয়া, ও দরকার নেই। তুমি ঠান্ডা মাথায় ঘুমায় থাকো, যখন সব প্লেলিস্ট শেষ হবে তারপরে তুমি সবগুলো একবারে করে নিও, তাহলে তুমি বুঝে যাবা, ঠিক আছে? ফাইন, ওকে। ভাইয়া স্যার কোণের বিষয়টি একটু ভালোভাবে বুঝিয়ে দেন, জাহিদুল ইসলাম বলছো। তো কোণের বিষয়টা হচ্ছে কি, এখানে এই যে দেখতেছো যে এই যে সদৃশকোণী ত্রিভুজ ছিল, এরা 3 জনে সদৃশকোণী। দেখো আমি তারপরও লাস্টে যে বলছো এই কোশ্চেনটা নিলাম, বুঝতে চাইলে আমি তার জন্য কোশ্চেন নিব। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই 2টা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ। তাহলে দেখো এই 2টা ত্রিভুজে এই কোণটা একই কোণ, কমন 2টা ত্রিভুজেই আছে, তাহলে সমান। আবার দেখো এই কোণ আর এই কোণ কেমন কোণ, এই 2টা কোণ হচ্ছে গিয়া অনুরূপ কোণ, 2টা সমান্তরাল বাহু কমন ছেদক, তাহলে এই 2টাও সমান। আবার দেখো এই কোণ আর এই কোণ কেমন, অনুরূপ কোণ। দেখো 2টা সমান্তরাল বাহু তাদের ছেদক, তার মানে এই কোণ অনুরূপ কোণ, এরা সমান ওই 2টা ত্রিভুজের। আবার এই কোণ অনুরূপ কোণ, দেখো 2টা সমান্তরাল বাহু একই ছেদক, এরাও সমান। আর এটা তো কমন 2টা ত্রিভুজেই আছে, এই ত্রিভুজও আছে এই ত্রিভুজও আছে, তার মানে এটা তো সমান হবেই। 3টা কোণ সমান হলে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, নিশ্চয়ই বুঝছো। তো দ্যাটস ইট, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ, বাই বাই বাই। সবাই নোট করে জমা দিবা, ওখানে কমেন্ট করবে। আল্লাহ হাফেজ, বাই 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 বাই, টেক কেয়ার, বাই বাই।